ইজি লাগছে। সো সেই কারণে আসলে রিডিং এ আমার লাস্টে 20 মিনিটস এক্সট্রা ছিল। আমি লেখার পরে আই জাস্ট নোটিস যে আমার 600+ ওয়ার্ড হয়ে গেছে। এন্ড 600 থ্যাঙ্কফুলি প্লাস করেন, লিখেন, বেশি বেশি করে এসে পড়েন, পড়ার উপর কিছু নাই, অলওয়েজ হচ্ছে একটা এনভায়রনমেন্টের ভিতরে রাখেন নিজেকে। তো আমাদের সাথে আছেন ইপ্তিতা আপু। উনি 2 দিন আগে আমাদের স্টাডি গ্রুপ থেকে ফার্স্ট টাইম স্কোর নিয়ে আসছে এবং ওনার ব্যান্ড স্কোর ছিল 8 ওভারঅল, যার মধ্যে লিসেনিংয়ে উনি একদম 9 আউট অফ 9 ব্যান্ড স্কোর পেয়েছে এবং তার পাশাপাশি রিডিংয়ে ছিল 8, রাইটিংয়ে 7 এবং স্পিকিংয়ে ছিল 8.5। সো আমরা একত্রিত হয়েছি আজকে আপুর ওভারঅল যে জার্নিটা ছিল এটা একটু জানার জন্যে। সো আপু, ফার্স্ট অফ অল মেনি মেনি কংগ্রেচুলেশনস, হিউজ অ্যাচিভমেন্ট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তো অন্যান্য প্রশ্নতে যাওয়ার আগে একটা প্রশ্ন যেটা আমি ঠিক করে রেখেছি যে আপনাকে করব, সেটা হচ্ছে যে লাইক আপনার ইংলিশের সাথে এক্সপোজারটা কিরকম ছিল আইএলটিএসটা শুরু করার আগে? আচ্ছা, সত্যি বলতে আমি সব থেকে আইএলটিএস জার্নিটার পরে যে কমন কোয়েশ্চেনটা পাইছি সেটা হচ্ছে আমি বাংলা মিডিয়ামের না ইংলিশ মিডিয়ামের। আমি বাংলা মিডিয়ামের। এন্ড বাংলা মিডিয়ামে থাকলে যেটা হয় সচরাচর যে ফ্যামিলিতে যে হচ্ছে আমাদের ইংলিশ চর্চা বা রেগুলার স্পিকিং ফ্লো যেটা সেটা খুবই কম থাকে। বাট আমার ক্ষেত্রে জিনিসটা একটু ডিফারেন্ট আমি বলতে পারি, কারণ আমি যখন থেকে স্কুলে পড়ি তখন থেকে আসলে আমি পেপার পত্রিকায় অনেক বাংলা আর্টিকেল লিখতাম। এন্ড আমাকে নিয়ে অনেক ফিচারও করা হয়েছে। এন্ড কলেজে যাইতে যাইতে এবং ভার্সিটিতে এন্ট্রি নিতে নিতে আমি আসলে ইংলিশ পেপারে জিনিসটাকে শিফট করি। যেমন দ্য ডেইলি বাংলাদেশ, তারপর বিভিন্ন অনলাইনে অনেক ফিচার আছে যেখানে আমি ইংলিশে শুরু করি, কারণ তখন আসলে আমার মনে হয়েছিল যেহেতু আমি কলেজ থেকেই প্ল্যান ছিল যে আমি বাইরে যাব। তো তখন থেকে আসলে আমি ইংলিশ লেখাটার প্রতি বা ইংলিশ ফিচারের প্রতি আমি একটা আগ্রহ পোষণ করি। আর অনেকে আমাকে কোয়েশ্চেন করে যে হচ্ছে মুভি দেখে কি ফ্লো অনেক বাড়ায় ফেলছো নাকি, বা হচ্ছে কি টাইপের মুভি দেখছো। আসলে সত্যিকার অর্থে মানে আমি একটা মুভি দেখতে যাব, এখন মুভিটা দেখতে গিয়ে যদি আমার মনে হয় যে এখান থেকে আমি কিছু একটা শিখতে চাচ্ছি বা এই মুভিটা আমাকে হেল্প করবে, আমি এটা নিয়ে অ্যাটলিস্ট মুভির মানে সিনটা বা মুভির স্টোরিটা কখনো এনজয় করতে পারবো না। সো ওভারঅল বলতে গেলে যে ফিচার লেখা এটা আগে থেকে আমার ছিল, এটা হচ্ছে 1 নাম্বার। বাট যেহেতু বাংলা মিডিয়াম ব্যাকগ্রাউন্ডে ছিলাম এন্ড ছোটবেলা থেকে বাংলাতেই আসলে সবকিছু আমার হয়েছে, তো সেই কারণে আসলে ইংলিশের সাথে আমার অত একটা কানেকশন ছিল না। বাট সেটা সার্টেন টাইমে আস্তে আস্তে বিল্ড আপ হয়েছে আর কি। তার মানে আপনাকে সব থেকে বেশি হেল্প করছে আপনার প্রফেশনাল পার্টেই, লাইক আপনি যে হ্যাঁ। কলামগুলো লিখতেন বা যে ফিচার্সগুলো লিখতেন জি। এগুলো আপনাকে সব থেকে বেশি হেল্প করছে। আর এমনিতে যদি বলা হয়, যে জিজ্ঞাসা করা হয় আপনি কি ধরনের বা কেমন মুভিজ দেখছেন লাইফে, বা কেমন বই পত্রিকা পড়ছেন, পত্রিকা মনে হয় পড়া হয়েছে যেহেতু আপনি লেখালেখি করছেন। আচ্ছা, মুভির কথায় আসি, আমি হচ্ছে প্রচন্ড পরিমাণে থ্রিলার প্রেমী একজন মানুষ, হরর প্রেমী একজন মানুষ। সো অফকোর্স বলিউড, হলিউড, তারপর কোরিয়ান ড্রামা, এরকম থ্রিলার রিলেটেড অনেক কিছু আমি দেখছি। আমি একটা জিনিস যেটা সবসময় ফলো করতাম মুভি দেখার ক্ষেত্রে, সেটা বলিউড হোক হলিউড হলিউড হোক, আমি সবসময় সাবটাইটেলটা ইউজ করতাম। কারণ সাবটাইটেল ইউজ করলে হয় কি, যে ধরেন আমরা যখন হলিউড মুভি দেখি ওখানে বিভিন্ন রকমের অ্যাকসেন্ট ইউজ করা হয়, কেউ টোটালি ব্রিটিশে বলতেছে, কেউ আমেরিকান বলতেছে, কেউ অনেক ফ্রেজ ইউজ করতেছে যেসব ফ্রেজ গুলো আসলে আমরা ইউজুয়ালি মানে জব লাইফেও শুনি না, বা হচ্ছে বইয়ে পড়তে গেলেও ফ্রেজ গুলো অনেক মানে কম শোনা যায়। বাট মুভিতে কিছু কিছু ফ্রেজ আমরা অনেক বেশি শুনি, কমন কিছু ফ্রেজ। তো সেটার জন্য আসলে আমি কিউরিসিটি থেকে সবসময় যে মুভি দেখি না কেন আমি অলওয়েজ সাবটাইটেলটা অন করে রেখে, আচ্ছা কি বলতেছে, ওয়ার্ডটা আমি জানি কিনা, বা এটা কি কখনো আমি শুনছি কিনা, বা আমার লাইফে কখনো বা লেখার ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে আমি কখনো ইউজ করতে পারবো কিনা। তো এই জিনিসটা আমাকে অনেক বেশি ইমপ্রুভ করছে। এক্স্যাক্টলি, মানে এটাকে আমরা বলি যে সিচুয়েশনাল নলেজ। আর এটাকে হচ্ছে আমরা বলি জি। যে কনটেক্সটটা বুঝে বুঝে পড়া, বা একটা হুম। ওয়ার্ড ইউজ করা হয়েছে সেটা কোন কনটেক্সটে ব্যবহার করা হয়েছে, কি কারণে সেটা আসছে, এবং আমি সেটাকে কোথায় ব্যবহার করতে পারি। ওকে, থ্যাংক ইউ আপু, এটুকু ছিল আমার পার্ট থেকে প্রশ্ন। জি ভাই। দেন গ্রুপ থেকে হচ্ছে আমরা কিছু প্রশ্ন নিচ্ছি। একজন আপু প্রশ্ন করছিল যে হচ্ছে আপনার প্রিপারেশনটা সম্পর্কে একটু জানতে চেতেছিল, যে ডেইলি রুটিনটা কেমন ছিল আর কোন কোন মডিউলে হচ্ছে আপনি কেমন টাইম দিয়েছিলেন। টাইম দিয়েছিলেন। আচ্ছা ঠিক আছে। আমার রুটিনটা আসলে আমি কয়েকজনকে অনলাইনেও বলেছি। সো আমি পার্সোনালি বলবো আসলে আমি যে সিস্টেমটা ফলো করেছি এটা আসলে আপনারা কেউ ফলো করেন না। এটা কারণ একটা সত্যি আমি কথা। আসলে বিষয়টা কি, আ স্টুডেন্টরা এই জিনিসটা নিয়ে অনেক বেশি কিউরিয়াস থাকে যে আচ্ছা এই মানুষটা এত ভালো ব্যান্ড স্কোর পাইছে তাহলে তার মতো করে আমি পড়ব। বাট এটা কখনোই হয় না।
কারণটা হচ্ছে যে একেকজনের ইংলিশের সাথে এক্সপোজার, একেকজনের যেই স্টার্টিং লেভেলটা আছে এটা কমপ্লিটলি আলাদা থাকে। সো কেউ একজন তার মতো করে পড়ে সে একটা ভালো ব্যান্ড স্কোর পাইছে। এর মানে এই না যে হচ্ছে আপনি উনাকে A to Z ফলো করলে আপনিও ভালো ব্যান্ড স্কোর পেয়ে যাবেন। এটা নিজেকে বুঝে জি নিতে হয় যে হচ্ছে আমার কোথায় বেশি এফোর্ট দিতে হবে, কোথায় বেশি ফোকাস করতে হবে। ওকে, আপু জি কন্টিনিউ ভাই, করেন। এটা এটা একটা মেইন থিং। আমার যেমনটা হয়েছে, আমি আমি অনেকদিন আগ থেকে ভাবছিলাম, প্রায় 3 মাস হবে, আমি লাস্ট সেমিস্টার ব্রেক থেকে ভাবছিলাম যে হচ্ছে আমি আইএলটিএস দিব, সেমিস্টার ব্রেকে আইএলটিএস দিব। তো এই যে ডিসেম্বর জানুয়ারি যে সেমিস্টার ব্রেকটা আমার ছিল, আমি তখন আসলে অনেক ট্রাই করছি পড়ার জন্য, যে না আমি একটু ইউটিউব ঘাঁটি, আমি একটু আসলে বাসায় জাম্প ইনটুতে প্র্যাকটিস করি। টু বি ভেরি অনেস্ট, তখন আমি আসলে মানে ক্যামব্রিজের হচ্ছে 10 থেকে 20 তখন অলরেডি আমি সলভ করে ফেলছি। কিন্তু ওই যে থাকে না যে আসলে আমি অমুক দিন পরীক্ষাটা দিতে চাচ্ছি, একটা সিরিয়াসনেস যেটা, ওইটা তখন আমার মধ্যে ছিল না। এরপরে হঠাৎ করে একদিন রাতে আমি খুব বাজেভাবে একটা রিয়েলিটি চেক খাইছি, যে সেটা আমার তো নভেম্বর থেকে বিভিন্ন কান্ট্রিতে প্রি এনরোলমেন্ট শুরু হয়ে যাবে, সেপ্টেম্বরে বাইরের দেশে একটা হচ্ছে সার্টেন টাইম থাকে ফ্যাকাল্টিদের মেইল করার, আমার তো এখন এই মোমেন্টটাতেই হচ্ছে আইএলটিএসটা দেওয়া উচিত। ওই দিন রাতের, বিশ্বাস করবেন না, আমি ঠিক রাতের মনে হয় 2:30 বাজে, আমি জাস্ট বিছানা থেকে উঠে আমি আইডিপি তে, যে আমি জাস্ট কোনো চিন্তা ভাবনা না করে র্যান্ডম একটা ডেট চুজ করে আমি জাস্ট আইএলটিএস এর রেজিস্ট্রেশনটা করে ফেলছি। এটা খুবই রিস্কি একটা ব্যাপার। এটা আপনারা প্লিজ কেউ করেন না আনটিল ইউ হ্যাভ আ কনফিডেন্স, আর আপনার রুটিনটা যদি বিল্ড আপ না থাকে, বা আপনি যদি এক্সেসিভ প্রেশার নিতে না পারেন, আমি এটা কাউকে সাজেস্ট করবো না। সো ওই রেজিস্ট্রেশনটা করার পর থেকে, তার পরের দিন থেকে বেসিক্যালি আমার মধ্যে একটা সিরিয়াসনেস আসছে, যে না, আমার 22 দিন পরে, টু বি এক্সাক্ট, আমার আইএলটিএস এক্সাম। এন্ড 22 দিন আমার হচ্ছে যেভাবেই হোক আমার একটা রুটিন ফলো করতে হবে এনি হাউ। তো আমি যেটা করি, আমি পরদিন সকালে, একদম সকালবেলা উঠে যাই 7টার মধ্যে। আই এম নট আ মর্নিং পার্সন, বাট আমি ওই দিন উঠছি, উঠে আমি একটা রুটিন বানাইছি যে আমার প্রতিদিন আসলে কি কি কাজ থাকে। আমার ক্লাসে যাইতে হয়, আমার একটা সার্টেন টাইম অফিসে দিতে হয়, আমার প্রজেক্টের কাজ চলে, আমার অনেক কিছু চলে। So আমি ওখান থেকে আমি 5 ঘন্টা অ্যালোকেট করছি, যে আমি ডেইলি 5 ঘন্টা আমি প্র্যাকটিস করব। এনি হাও আমার বাসায় আসতে যদি রাত 9টা বাজে, তাহলে আমি 10টা থেকে আমি 5 ঘন্টা দিব। এন্ড এমনও হয়েছে যে আমার একদিন বাসায়, বেশ কয়েকদিন বাসায় আসতে আসতে 10টার বেশি বেজে গেছে। এন্ড তারপরে মানে 5 ঘন্টা ইনপুট দেওয়ার মতো আমার বডি আসলে আমাকে ওভাবে সাপোর্ট করেনি। তারপর আমি 3 ঘন্টা এনি হাও আমি প্র্যাকটিসটা করছি। অ্যাটলিস্ট আমি ট্রাই করছি যে 4টা মডিউলের একটা একটা পার্ট হইলেও যাতে আমি 2 ঘন্টা 3 ঘন্টা করে পড়তে পারি। এই জিনিসটা আমি অনেক বেশি করে ফলো করছি। তার থেকে বেশি যেটা আমার শুরু থেকে আসলে লিসেনিং এ আর কি স্কোরটা ভালো আসতেছিল, আমি যে ওয়েবসাইটে দিই না কেন। বাট মেইন প্রবলেম আমি ফেস করছিলাম হচ্ছে রিডিং এ, যে কারণ রিডিং আমার ওভাবে কোনো সোর্স ছিল না, যে আসলে ক্যামব্রিজ বাদে কোত্থেকে করবো। দেখা গেছে ইউটিউবে কিছু ভিডিও থেকে আমি স্ক্রিনশট নিয়ে নিয়ে রিডিং করতেছিলাম, ওটাতে আসলে তেমন কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছিল না। পরে আসলে মুক্তাদির ভাইয়ের একটা ফেসবুক পোস্ট আমি দেখছি, ওখানে দেখছি যে ভাই একটা স্টাডি গ্রুপ খুলছে। তো তখনই হচ্ছে আমি স্টাডি গ্রুপটাতে জয়েন করি, এবং মিনি আইএলটিএস যেটা, আমি ওইটার সম্পর্কে জানি, যেটা হচ্ছে ভাই আপনাদেরকে প্র্যাকটিস করতে দেয়। তো আমি দেখলাম যে ভাইয়া প্রতিদিন সকালে হচ্ছে একটা সার্টেন টাইম ধরে হচ্ছে আপনাদেরকে রিডিং লিসেনিং দিচ্ছে। তো আমি যেটা করলাম, ভাই যে তিনটা তিনটা করে দেয়, তো আমি ওইটার অ্যামাউন্টটা বাড়াই দিছি। যেদিন আমার সকালে ক্লাস লেট করে শুরু হতো, সেদিন আমি সকালে উঠে ভাইয়ার দেওয়া 3টা রিডিং করতাম। বিকালে বাসায় এসে দেখা গেছে আমি আরো 6টা নিয়ে বসতাম। যেহেতু সকালে 3টা করছি, বিকালে আমি 6টা করতাম। লিসেনিং যদি ভাইয়া 3টা দিত, তাহলে আমি আরো 6টা এক্সট্রা করে করতাম। মানে আমি জিনিসটাকে ডাবল করে ফেলছিলাম, যে ভাইয়া যেগুলো দিবে ওগুলো তো করবেই, প্লাস পাশে ওটাকে আমি ডাবল করে নিজের মতো করে বাড়ায় বাড়ায় করতাম। আর রাইটিং এর জন্য যে টপিকটা আমি করছিলাম মাক্কার, আমি আগেও বলছি, মাক্কার আমাকে অনেক বেশি হেল্প করছে। মাক্কারের লিটারালি আমি রাইটিং টপিকও কমন পাইছি, স্পিকিং টপিকও কমন পাইছি। তো মাক্কারের আসলে আহ মে টু সেপ্টেম্বরের মনে হয় 250টার মতো প্যাসেজ ছিল এসেতে। আমি প্রতিদিন মানে চেষ্টা করতাম 10টা করে প্যাসেজ পড়তে। এন্ড মাক্কারের ভোকাবুলারি গুলা হচ্ছে খুবই ইজি টু এক্সেস আর কি, মানে হার্ড কোনো ভোকাবুলারি না, এন্ড খুব ইজি ভাবে লেখা। সো আমি প্যাসেজ গুলো খুবই বুঝে বুঝে পড়তাম। এন্ড মাক্কারের পাশাপাশি ভাইয়া যে প্যাসেজ গুলো দিত, সেগুলো আমি, যে ভোকাবুলারি গুলো আমার হচ্ছে জানা ছিল না, সেগুলো আমি লিখতাম। আর প্র্যাকটিসের ক্ষেত্রে আমি একটা জিনিস খুবই মানে স্ট্রিক্টলি ফলো করছি, সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিস আমি খাতায় লিখবো। আমার একটা 200 পেজের খাতা আমি নিয়েছিলাম, যে আমি 22 দিনে 200 পেজের খাতাটা আমি শেষ করবো এট এনি কস্ট।
সো দেখা গেছে আমি লিসেনিং শুনি, রাইটিং শুনি, যাই শুনি না কেন, যেটাই করি না কেন, আমি জিনিসটাকে খাতায় লিখতাম, খাতায় লিখে খাতায় চেক করতাম। কারণ আপনি যখন একটা জিনিস চোখ দিয়ে দেখতেছেন, ওইটা হাতে লিখতেছেন, আপনার কিন্তু সেন্সরি অর্গানটা কাজ করতেছে যে আচ্ছা ওই প্যাসেজটাতে এটা বলছিল, আমি এটা তো লিখছিলাম, সামহাও আপনি কানেক্ট করতে পারবেন। তো এক্স্যাক্টলি এই জিনিসগুলো আমি অনেক বেশি মেনটেন করছি, কারণ আপনার আইএলটিএস অনলাইনে হোক আর অফলাইনে হোক, আপনি একটা জিনিস যখন লিখে লিখে প্র্যাকটিস করবেন, সেটা আপনার সব থেকে বেশি মনে থাকবে। তো এটা আমার ক্ষেত্রেও হয়, পড়ালেখার ক্ষেত্রেও হয়, যে কোনো ক্ষেত্রে আমি কোনো কিছু লিখে রাখলে জিনিসটা আমার মেমোরাইজ করতে ইজি হয়। এক্স্যাক্টলি আর এই জিনিসটা সায়েন্টিফিক্যালিও প্রুভেন যে আপনি যখন একটা জিনিস লিখে লিখে শিখেন সেটা আপনার মেমোরিতে অনেক বেশিক্ষণ হচ্ছে স্টে করে। জি ভাইয়া, এন্ড ভোকাবুলারির জন্য আমি অনেক একটা কমন কোয়েশ্চেন পাইছি যে আপু আপনি ভোকাবুলারি কোত্থেকে প্র্যাকটিস করছেন। টু বি ভেরি অনেস্ট, আমি আইএলটিএস এর জন্য স্পেশালি কোনো ভোকাব মুখস্থ করি নাই, কোনো ফ্রেজ মুখস্থ করি নাই। বিশ্বাস করবেন কিনা জানি না, স্পিকিং এ আমি লিটারেলি খুবই নর্মাল ভাবে জেনারেল ওয়েতে আমি ওনার সাথে কনভারসেশন করছি। এন্ড আমার ইন্টারভিউটা মানে এত শর্টেজ ছিল, আমি আসলে খুবই টেন্স ছিলাম স্পিকিং দিয়ে, যে আচ্ছা আচ্ছা স্পিকিংটাকে আমার ভালো হয়েছে কিনা। কারণ আমি যখন কথা বলতেছিলাম, তখন আমি কিন্তু নিজে বুঝতে পারছি যে আমার বেশ কয়েক জায়গায় গ্রামাটিক্যাল এরর হয়েছে, আমি বেশ কয়েক জায়গায় স্লিপ অফ টাং করছি। সো বাট আমি কোনো জায়গায় থেমে থাকি নাই বা চিন্তা করতেছি ও এরকম টাইপের কোনো সাউন্ড করে, আমি জাস্ট আসলে ফ্লুয়েন্ট ওয়েতে যা আমার মাথায় আসছে, যেভাবে আমরা বাংলায় ফ্লুয়েন্টলি কথা বলতেছি, আমি ননস্টপ ওনার সাথে কথা বলে গেছি, একটা জায়গায় আমি থামি নাই। আর আরেকটা খুবই কনসার্ন ছিল যে উনি বারবার হচ্ছে আমাকে থামাই দিচ্ছিল, কোনো একটা অ্যান্সার আমি কমপ্লিট করতে পারতেছিলাম। লিটারালি মাত্র 11 মিনিট অর সামথিং আমার ইন্টারভিউটা হয়েছিল, আমার আগের জনের মেবি অলমোস্ট 15-16 মিনিট হয়েছিল। তো এটার জন্য আমি অনেক ভয় পাইছিলাম যে স্পিকিং মানে মনে হয় আমি অনেক খারাপ দিছি, আমি মনে হয় বলতে পারি নাই, মনে হয় অনেক কিছু ধরবে। বাট থ্যাঙ্কফুলি স্পিকিং আমার ভালো গেছে। তো আইএলটিএস এর জন্য আসলে এটা খুবই ইম্পর্টেন্ট। আপনার যদি মনে হয় যে আপনার ভোকাবুলারি অনেক খারাপ, আমি এখন অনেক হার্ড হার্ড ভোকাবুলারি মুখস্থ করব, ট্রাস্ট মি, আপনি 2 মাস আগে থেকে যদি অনেক মানে ডিকশনারি নিয়ে অনেক কঠিন কঠিন শব্দ মুখস্থ করেন, আপনি সহজটাও ভুলে যাবেন। আপনার কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে যে আমি কোন ওয়ার্ডটা কখন ইউজ করলে আমার সেন্টেন্স মেকিংটা ঠিক হচ্ছে, বা আমি যখন কথা বলতেছি আমার ওয়ার্ডটা আমার টপিকের সাথে ম্যাচ করতেছে কিনা। আপনি জেনারিক ওয়ার্ড দিয়েই বলেন, সেই জেনারিক ওয়ার্ডটা আপনার টপিকের সাথে ম্যাচ করলেই হচ্ছে আপনার একটা কমপ্লিট আপনি হচ্ছে রেজাল্ট পাবেন। ইটস নট ইম্পর্টেন্ট যে আপনার অনেক হার্ড ভোকাবুলারি অলওয়েজ ইউজ করতে হয়। এক্স্যাক্টলি আর একটা জিনিস হচ্ছে যে আমরা ভাবি যে হয়তোবা ফ্লুয়েন্টলি বলা মানে হচ্ছে দ্রুত বলা, এটা কখনোই না। ফ্লুয়েন্টলি বলা মানে হচ্ছে না থেমে বলা। এই যে ইত্যাদি আপু যে জিনিসটা বলছে যে আপু ভুল করছিল কয়েকটা জায়গাতে, সেটা উনি নিজেও রিয়েলাইজ করছে, বাট স্টিল কিন্তু ওনার 8.5 চলে আসছে। বাট একটা জিনিস আপু বারবার বলতেছিল যে আমি থামি নাই, আমি বলে গেছি। কনভারসেশনটা আমরা বাংলাতে যেরকম করে বলি, রানা ভাই হ্যান্ড রাইজ করেন না, ক্লাসে প্রশ্ন নিব না, হ্যান্ড রাইজ করেন না, শব্দ আসছে বারবার। তো আমরা হচ্ছে বাংলাতে যেরকম করে কনভারসেশনটা কন্টিনিউ করি, আপু এরকম করেই হচ্ছে কনভারসেশনটা কন্টিনিউ করে গেছে, যেটা আলটিমেটলি হয়তোবা আপুর এই যে 8.5 চলে আসছে স্পিকিংয়ে, এই জায়গাতে অনেক বেশি হেল্প করছে যে আপু থামে নাই ভুল করা সত্ত্বেও। ভুল টুকটাক সবাই করে, যারা নেটিভ স্পিকার তারাও যখন বলতে যায় তখন হচ্ছে ওদের গ্রামাটিক্যাল কিছু এরর্স হয়। বাট এখন গ্রামাটিক্যাল এরর কি আপনাকে লাইক আপনি তো অনেক বেশি ভুল করেন তাহলে কি আপনার স্কোর কমবে না? ডেফিনিটলি কমবে। বাট এটার একটা কনসিডারেবল অ্যামাউন্ট আছে যে আপনি এর মধ্যে টুকটাক ভুল করতে পারেন। সেক্ষেত্রে আপনার ভুলটা অত বেশি ধরা হবে না যদি হচ্ছে আপনি সুন্দর করে ফ্লুয়েন্টলি না থেমে জিনিসটা বলতে পারেন। কিন্তু দেখা গেল যে আপনি ভুল করছেন অ্যান্ড থেমে গেছেন, ভয় পেয়ে গেছেন, বডি ল্যাঙ্গুয়েজ একটু আনকমফোর্টেবল হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার ব্যান্ড স্কোরের উপর এটার ইমপ্যাক্ট করবে। আচ্ছা আপু, আপনি তো ঢাকাতেই পরীক্ষা দিয়েছিলেন তাই না? আইডিপিতে? জি ভাই, আমি ঢাকার আইডিপি তে ধানমন্ডি ব্রাঞ্চে পরীক্ষা দিয়েছিলাম। জি, আর স্পিকিংটা কিরকম করে হয়েছিল? ফেস টু ফেস আর ভিডিও কল? ভাই ভিডিও কলে হয়েছিল। এখন থেকে দেখা যায় সবকিছুই ভিডিও কলেই হয়। আরেকটা প্রশ্ন ছিল যে প্রিপারেশনের শুরুতে আপনার স্কোরটা কিরকম ছিল লিসেনিং, রিডিং এগুলোতে? আচ্ছা, লিসেনিং এ আমার স্কোরটা হচ্ছে বরাবরই ভালো ছিল, যেটা আমি বললাম। জাম্প ইনটুতেও হচ্ছে আমি যখন ক্যামব্রিজ সলভ করি একদম শুরুর দিকে, যেটা বলেছিলাম 3 মাস আগে, তখন হচ্ছে আমার স্কোর হচ্ছে আপনার 7.5, 8 এরকম ছিল। এরপর যখন আপনি যে লিঙ্ক গুলো দেওয়া শুরু করলেন, ওগুলো আমার কাছে ক্যামব্রিজের থেকে কেন জানি কম্পারেটিভলি ইজি মনে হয়েছে। তো তখন আবার স্কোর আমি দেখছি 8, 8.5, 9ও আসছে, ম্যাক্সিমামই 9 এসছে। আর
এই এই যে এগুলা প্র্যাকটিস করার পরে, টু বি ভেরি অনেস্ট, আইএলটিএস এর স্পিক মানে লিসেনিং আমার কাছে সব থেকে ইজি মনে হয়েছে। মানে প্রত্যেকটা ওয়ান ওয়ার্ড হচ্ছে and আমি বুঝতে পারতেছি সেন্টেন্স পড়ে যে পরের ওয়ার্ডটা কি হবে, মানে আমার মধ্যে একটা প্রেডিকশন চলে আসবে। এটা অফকোর্স প্র্যাকটিসের জন্য হয়েছে। দেখেন আপনি যখন ডেইলি 10টা মিনিমাম, আমি মিনিমামটা বলতেছি, আপনি মিনিমাম 10টা না হলেও 5টা যদি আপনি একদম রেগুলার প্র্যাকটিস করেন, কোনো গ্যাপ না দিয়ে, কোনো উইকেন্ড না নিয়ে, আপনার কিন্তু একটা নিজের মধ্যে প্রেডিকশন চলে আসবে যে আচ্ছা এই লাইনে তো হচ্ছে হলিডের কথা বলছে, এই লাইনের মধ্যে আমার অলরেডি এই কয়টা ওয়ার্ড দেওয়া আছে, তাহলে পরের ওয়ার্ডটা কি হইতে পারে। তখন আপনার ব্রেন কিন্তু তখন অলরেডি কাজ করবে, আচ্ছা হলিডে নিয়ে তো আমি অনেকগুলা হচ্ছে লিসেনিং অলরেডি শুনে ফেলছি, তাহলে এখানে এরকম এরকম ওয়ার্ড হইতে পারে। তখন আপনি যখন কনভারসেশনটা শুনবেন তখন আপনার অলরেডি মনে হবে যে হ্যাঁ এটাই তাহলে হচ্ছে আমার ফিল ইন দ্য গ্যাপসে বসবে। এই জিনিসটা আমার অনেক ভালো কাজ করছে। আর লিসেনিং এর সব থেকে ভালো করার জিনিস হচ্ছে কিওয়ার্ড হাইলাইট করা, যেটা ভাইয়া আপনাদেরকে ক্লাসেও অনেকবার বলছে। আমি যদিও ভাইয়া লাইভ ক্লাস গুলোতে জয়েন করতে পারি না আমার বিজি শিডিউলের কারণে, বাট মাঝখানে 2-3টাতে মনে হয় ঢুকছিলাম, তখন আমি শুনছি ভাই আপনাদের কেসটা অনেক ক্লিয়ারলি বলছে একটা সেন্টেন্স পড়ার সময় কিওয়ার্ড হাইলাইট করা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আপনার বুঝতে হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, বুঝতে হবে কোনটার পরে হচ্ছে সাবজেক্টের আগে ড্যাশ দেওয়া নাকি ভার্বের আগে ড্যাশ দেওয়া নাকি লোকেশনের আগে ড্যাশটা দেওয়া। আপনি যখন ওই কিওয়ার্ডটা আইডেন্টিফাই করতে পারবেন তাহলে অটোমেটিক্যালি আপনার মাথায় চলে আসবে যে হচ্ছে আমার ওয়ার্ডটা কি হইতে পারে। হ্যাঁ, ধরেন কোন একটা ওয়ার্ডের আগে এন দেওয়া আছে, ডি দেওয়া আছে, তাহলে আপনার মাথায়, আপনি যখন আগে থেকে প্র্যাকটিস করে যাবেন আপনার তখন এটা মাথায় অটোমেটিক্যালি চলে আসছে। আমরা তো জানি যে এই সার্টেন শব্দগুলোর আগে দা বসে, তারপর ভাওয়েলের আগে এন বসে, তাহলে আমার ওয়ার্ডটা নিশ্চয়ই ভাওয়েল দিয়ে হবে। যখন আপনি শুনবেন তখন আপনার অটোমেটিক্যালি মনে হবে আচ্ছা হ্যাঁ এখানে তো উনি এই ওয়ার্ডটা বসে, তাহলে এটা আমার ফিল ইন দ্য গ্যাপসে বসবে। দেন মোনোলগে পার্ট 3-তে অনেকে হচ্ছে মানে প্রবলেম ফেস করে যে হচ্ছে আচ্ছা দুইটা মানুষ কনভারসেশন করতেছে, যেমন আমার মেইন আইএলটিএস যেটা হয়েছে, দুইটা মানুষের অ্যাকসেন্ট লিটারালি ডিফারেন্ট ছিল। ওরা একটা মানে সায়েন্সের একটা কোন একটা সাবজেক্ট নিয়ে কথা বলছে, মেবি আর্থ অর গ্র্যাভিটি টাইপের কোন একটা সাবজেক্ট নিয়ে ওরা কথা বলতেছিল। তো দুইটা স্টুডেন্টের অ্যাকসেন্ট টোটালি ডিফারেন্ট ছিল। তো এটা কিন্তু একটা হার্ড একটা পার্ট, যখন দুইটা স্টুডেন্ট দুইটা অ্যাকসেন্টে কথা বলে, কোন একটা স্টুডেন্টের ধরেন প্রোনাউন্সিয়েশন অনেক ফাস্ট, কোন একটা স্টুডেন্টের স্লো। তো এই পার্টটা আপনাদেরকে এটার জন্যই দেওয়া হয় যে আপনি কত মনোযোগ দিয়ে জিনিসটা শুনতেছেন। তো এই পার্ট গুলার জন্য যেটা হয় যে আপনার এই কিওয়ার্ড গুলা মেনশন করা খুবই ইম্পর্টেন্ট, এন্ড আপনার টপিকটা কি নিয়ে সে বলতেছে সেটা মানে হেডলাইনটা পড়াটা খুবই ইম্পর্টেন্ট। পার্ট 4-এ যেটা হয় যে কোনো একটা স্পিকার সে কোনো একটা সার্টেন টপিকের উপরে কোনো একটা স্পিচ দেয় বা কোনো একটা জিনিস নিয়ে এলাবোরেট করে, তো এই পার্টটাও তুলনামূলকভাবে দেখা যায় সব প্র্যাকটিস সাইডে বা ক্যামব্রিজে একটু স্লো বলে বা হচ্ছে যে ওয়ার্ড গুলো সেগুলো অনেক একটু থেমে বলে। তো এই জায়গাগুলো আপনাকে নোটিস করতে হবে যে আচ্ছা আমার যে ওয়ার্ডটা উনি এখন বলবে তার আগে ওয়ার্ডটা কি আছে, সেটা দেখে আপনার ওই ওয়ার্ডটা প্রেডিকশন করতে হবে, বা হচ্ছে আপনার প্র্যাকটিসটা এত ভালো থাকতে হবে যে আপনি ওই কিওয়ার্ডটা দেখে আপনি বুঝতে পারতেছেন। তো আমি বলবো লিসেনিং এর জন্য বেস্ট সাজেশন হচ্ছে আপনাকে অ্যাকচুয়ালি অনেক প্র্যাকটিস করতে হবে, এন্ড হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে, মানে প্র্যাকটিসের উপরে টু বি ভেরি কিছুই অনেস্ট নাই। কোনো কথা নাই। এক্স্যাক্টলি। অনেকে জিজ্ঞাসা করে যে এই যে প্যারাফ্রেজিং বা আননোন ওয়ার্ড এগুলোর অর্থ কি হচ্ছে, মানে শিখা সম্ভব কিনা? এটা কি আচ্ছা হচ্ছে এগুলার, অ্যাকচুয়ালি, আপনি বলেন তো এটা কি হচ্ছে কোনো ক্লাস করে শিখা সম্ভব? প্যারাফ্রেজিং না বোঝার যে এটা ব্যাপারটা? না, এটা কোনো ক্লাস করে শেখা সম্ভব না। দেখেন আমি বারবার কেন বলছি কিওয়ার্ডটা ইম্পর্টেন্ট। ধরেন আপনাকে যে লাইনে ড্যাশটা দেওয়া আছে তার আগের লাইনটা অবশ্যই আপনার কমপ্লিট করে দেওয়া থাকবে, বা তার আগের 2টা লাইন কমপ্লিট করে দেওয়া থাকবে। এখন আপনাকে ধরেন বলতেছে এনভায়রনমেন্ট নিয়ে, ঠিক আছে, সাপোজ এখন এনভায়রনমেন্ট নিয়ে যখন বলবে, ধরেন আপনার ড্যাশটা আছে ওয়াটার পলিউশন, পলিউশন দেওয়া আছে, ওয়াটারে ড্যাশ আছে, তার আগের লাইনে ওয়াটার নিয়ে কোন একটা কিছু সে বললো, বাট পরের লাইনে যেখানে ড্যাশ আছে সেটা আপনাকে প্যারাফ্রেজ করলো। এবার আপনি কোশ্চেন যদি না পড়েন, আপনি ওই লাইনটা যদি রিডিংই না পড়েন, আপনি যদি শুধুমাত্র ড্যাশের আগের লাইনটা পড়েন, তার আগে কি বলছে তার পরে কি বলছে এটা যদি আপনি না পড়েন বা কিওয়ার্ড আইডেন্টিফাই না করেন, আপনি কখনো বুঝবেন না যে সে ওয়াটার পলিউশন নিয়ে কথা বলতেছে। সে হয়তো বা বলার সময় বলতেছে যে পলিউটেড সাবস্টেন্স বা
মানে ধরেন বিভিন্ন রকম ভাবে সে বলে লাস্টে গিয়ে কয়েকটা লাইন বলার পরে সে ওয়াটার পলিউশনটা বলছে। তো আপনি ধরেন সাবস্টেন্স শুনছেন, তাহলে আপনার কাছে মনে হচ্ছে সাবস্টেন্স পলিউশন, এটা তো হওয়ার কথা না। সো আপনাকে এখন ধরেন এই যে বলতেছি আমি বারবার যে হচ্ছে ভোকাব ইজ নট ইম্পর্টেন্ট, আপনার জিনিসটা বুঝে বুঝে পড়তে হবে। এক্স্যাক্টলি। এখন আপনি ধরেন 22 দিন পরে এক্সাম দিবেন, আপনি ধরেন আপনি মনে করলেন যে আচ্ছা আজকে ফ্রাইডে, আমি প্র্যাকটিস করলাম না, বা হচ্ছে আমার স্টাডি গ্রুপের কেউ প্র্যাকটিস করতেছে না, তাহলে আমিও আজকে ব্রেক নেই, বা হচ্ছে আচ্ছা আজকে তো আমি এটা বুঝতেছি না। দরকার নাই আপনার প্র্যাকটিস করা, আপনি যেটা করেন সেটা হচ্ছে আপনি শুয়ে আছেন, বসে আছেন, আপনি জাস্ট র্যান্ডম একটা মানে খুলেন না, আপনি মিনি অ্যান্সার একটা প্যাসেজ খুলে শুয়ে শুয়ে পড়েন, আপনি বুঝার আপনার সলভ করার দরকার নাই অ্যান্সার, আপনি বসে বসে পড়েন যে আচ্ছা লাইনটা কি বলছে। আপনি একটা ওয়ার্ড আপনার কাছে আননোন লাগতেছে, আপনি আগের ওয়ার্ডটা পড়েন যে আচ্ছা এই ওয়ার্ডে এই লাইনে এই কথাটা বলছে, তার মানে পরের লাইনটার ওয়ার্ডটার মানে আমি জানি না, বাট মেবি এই রিলেটেড কিছু একটা হইতে পারে। তো সবকিছু যে আপনি মুখস্থ করে একদম মানে জেনে যাবেন ব্যাপারটা এরকম না, আপনাকে কিছু জিনিস প্রেডিকশন করে কিছু জিনিস বুঝেও আসলে সলভ করতে হবে। এক্স্যাক্টলি। আচ্ছা, এখন একটা প্রশ্ন আরকি এই গ্রুপ থেকে ছিল যে, রিডিং এ অনেক ক্ষেত্রে unknown ওয়ার্ড পাওয়া যায়। যেটা ডেফিনিটলি আপনিও হয়তো প্রিপারেশনের টাইমে পাইছেন যখন একটা রিডিং হুম, প্যাসেজ হুম, সলভ করতে গেছেন। তো এই হুম। unknown ওয়ার্ড গুলোকে কিভাবে ডিল করতেন? কিভাবে বাইপাস করতেন? আচ্ছা, ওই বাইপাসের জন্য একই কথা, আমি আগের লাইনটা পড়তাম। সাপোজ কোন একটা লাইন আমি একদমই বুঝতেছি না যে এই লাইনের এই ওয়ার্ডটা দিয়ে কি বুঝাইছে, মানে এই ওয়ার্ডটার মানে কি কোনো সায়েন্টিফিক মিনিং, নাকি এই ওয়ার্ডটা অন্য কোনো মিনিং, আমি বুঝতে পারতেছি না। তো আমি আগের লাইনটা পড়তাম, আগের লাইন পড়েও আমার কাছে ক্লিয়ার হয়নি, পরে আমি ভাবলাম আচ্ছা এটা তো এই প্যাসেজে আছে, তাহলে ঠিক আছে আমি পরের 2টা লাইন ভালো করে পড়ি। আমি 3টা লাইনের মধ্যে যে কোনো একটা লাইন তো ভালো করে বুঝতেছি, যখন ওই বাকি 2টা লাইন বুঝতেছি তার মানে ওই লাইনের মিনিংটাকে আমি প্রেডিকশন ধরে নিচ্ছি। এই এক্সাক্টলি। প্রেডিকশনটা আপনার তখনই ভালো হবে যখন আপনি কয়েকটা প্যাসেজ পর পর পড়ে যাবেন এন্ড মনোযোগ দিয়ে পড়বেন। ভাইয়া যেটা বারবার বলে যে আপনারা টাইম দেখে 5 মিনিট 10 মিনিট এটা না দেখে আপনার প্যাসেজ গুলা বাসায় যখন প্র্যাকটিস করবেন, আপনি লাগলে 40 মিনিট নিয়ে প্যাসেজ 1 সলভ করেন, আপনাকে কেউ না করবে, বাট ইটস রিয়েলি ইম্পর্টেন্ট যে আপনি হচ্ছে প্যাসেজের অর্থটা বুঝতেছেন, আপনি প্যাসেজটাকে একদম অ্যানালাইজ করতেছেন, নিজের মতো করে ভাগ ভাগ করে নিচ্ছেন, তাহলে আপনার অ্যান্সার বের করতেও ইজি হবে, প্যাসেজের মিনিং বের করতেও ইজি হবে। সেটাই। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আম আপনার তো স্পিকিং এ ছিল 8.5, আপনার কাছে কি মনে হয় যে আপনার অ্যাকসেন্ট এখানে কিরকম রোল প্লে করছে এত ভালো একটা ব্যান্ড স্কোর পাওয়ার জন্য? আচ্ছা, আমি অ্যাকসেন্ট নিয়ে কখনোই কনসার্ন ছিলাম না, টু বি ভেরি অনেস্ট। আমি যেখানেই মানে আমার কোর্স রিলেটেড প্রেজেন্টেশন হোক, আমার যে কোনো সেক্টরে আমি যেভাবে নর্মালি আমরা বাঙালিরা যেভাবে ইংলিশে প্রোনাউন্সিয়েশন করি, যেভাবে কথা বলি, আমি ঠিক সেভাবেই কথা বলছি। স্পিকিং এ আমি মানে বাসায় স্পিকিং প্র্যাকটিসটা যখন জিপিটির সাথে করতাম, ও তখন আসলে আমাকে অনেক ফিডব্যাক দিত। ও বলতো যে তোমার এই প্রোনাউন্সিয়েশনটা ঠিক হয় নাই, ওই প্রোনাউন্সিয়েশনটা ঠিক হয় নাই। আমি ওগুলো একটু ট্রাই করতাম মাঝে মধ্যে, যে আচ্ছা, বাট টু বি ভেরি অনেস্ট স্পিকিং আমি সব থেকে বেশি কম টাইম দিছি। মানে জাস্ট মানে বলতে গেলে সব থেকে লেস যদি আমি 4টা মডিউলের কোনোটাতে কম টাইম দিই সেটা হচ্ছে স্পিকিং। কারণ আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা কি হবে, আমি তো রিডিং এ ভালো স্কোর তুলতে পারতেছি না, রাইটিং এ ভালো স্কোর তুলে স্পিকিং দিয়ে আমি কি করবো, যা হবে স্পিকিং এ দেখা যাবে, কিছু তো বলে আসতে পারবো, এত বসে তো থাকবো না। তো এই কনফিডেন্সের জন্যই মনে হয় আমি স্পিকিং সব থেকে কম প্র্যাকটিস করছিলাম। বাট আমার মনে হয় অ্যাকসেন্ট কোনো ম্যাটার না। এখন ধরেন আপনি অ্যাকসেন্ট ঠিক করতে যে আপনাকে একটা আননোন টপিক পড়লো, যে টপিকটা আপনি কোথাও পড়েন নাই, জিপিটিও আপনাকে বলে নাই, আপনি কোনো রিডিং বইও পান নাই। এখন আপনি ধরেন আপনি চিন্তা করছেন আচ্ছা আমি টপিকটা নিয়ে কথা কি বলবো, আমি অ্যাকসেন্ট ঠিক করি, তখন কিন্তু যে এক্সামিনার সে কিন্তু আপনার অ্যাকসেন্ট দেখবে না, সে দেখবে আপনার লেক্সিক্যাল রিসোর্সটা কত ভালো, আপনি আইডিয়াটা বলতে পারতেছেন কিনা। তখন আপনার মার্কটা কিন্তু ওখানে ডাইভার্ট হবে। আপনার যদি লেক্সিক্যাল রিসোর্সেস ভালো থাকে, আপনার যদি কনভারসেশন ফ্লো ভালো থাকে, আপনার অ্যাকসেন্ট সত্যিকার অর্থে কোনো ম্যাটার করে না। And আমার ক্ষেত্রেও করে নাই। মানে আমার এই যে স্লিপ অফ টাং হয়েছে, আমার এই যে গ্রামাটিক্যাল ইরর হয়েছে, আপনারা ব্যান্ড স্কোর দেখেই বুঝতেছেন যে আসলে এটা আসলে ম্যাটার করে নাই। সো স্পিকিং এর জন্য আমি বলবো আপনার যদি কনফিডেন্স না থাকে, আপনারা রেগুলারলি জিপিটির সাথে 3-4টা সেশন করতে পারেন। আপনাদের কোনো ফ্রেন্ড থাকলে তার সাথে কথা বলতে পারেন, যেমন আমার বেশ কিছু ইন্টারন্যাশনাল ফ্রেন্ড আছে ভার্সিটিতে, ওদের সাথেও আমি রেগুলার বেসিসে দেখা হলে
অফকোর্স ইংলিশে কনভারসেশন করতাম, সো ওইটাও আসলে আমাকে হেল্প করছে। বাট অ্যাকসেন্ট আসলে স্পিকিং এ কোনো ম্যাটার না, কারণ যে ইন্ডিয়া থেকে এক্সাম দিচ্ছে তার অ্যাকসেন্ট অফকোর্স ডিফারেন্ট হবে, যে বাংলাদেশ থেকে দিচ্ছে তার অ্যাকসেন্ট ডিফারেন্ট হবে, যে ইন্ডিয়া থেকে দিচ্ছে তারও দেখেন ইন্ডিয়ান অ্যাকসেন্ট অনুযায়ী তার ব্যান্ড স্কোর অনেক ভালো। আমি যে বাংলাদেশ থেকে এক্সাম দিছি আমারও ব্যান্ড স্কোর মোটামুটি ভালো আসছে। তো অ্যাকসেন্ট আসলে আইএলটিএস আমার মতে আসলে কোনো ম্যাটার করে না। আসলে আপনি এত একটা স্ট্রং ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করেন যে অনেক জিনিসের ক্ষেত্রেই দেখা গেছে আপনি অনেকের থেকে লাইক হয়তোবা যারা প্রিপারেশন নিচ্ছে 90 বা 95% স্টুডেন্ট থেকে অলরেডি আপনি এগিয়েছিলেন অনেক ক্ষেত্রে, কারণ আপনার ব্যাকগ্রাউন্ডটাই হচ্ছে এরকম স্ট্রং ছিল, কারণ আপনি ইংলিশে অলরেডি লেখালেখির একটা অভ্যাস ছিল আপনার, সো ইংলিশে কথা বলারও একটা অভ্যাস ছিল। এই জিনিসগুলো আপনাকে দেখা গেছে প্রিপারেশন যখন নেওয়া শুরু করছেন আনসার, ওইখানে আপনাকে অনেক বেশি হেল্প করছে। জি ভাইয়া। আর রাইটিং নিয়ে জিজ্ঞাসা না করি, বিকজ আপনার অলরেডি রাইটিং এর এক্সপিরিয়েন্স ছিল। আপনি যেখানে ফিচার্স লিখতেন, কলাম লিখতেন, সেখানে তো আইএলটিএস এর রাইটিং গুলা কিছুই না, টু বি অনেস্ট। কারণ ইটস অল অ্যাবাউট ফ্রি হ্যান্ড রাইটিং, আপনি কত ভালো থিঙ্ক করতে পারেন অ্যান্ড লিখতে পারেন, এটাই তো। তো আপনার যেহেতু আগে থেকে অভ্যাস ছিল, ওইটা আপনাকে ডেফিনেটলি অনেক বেশি হেল্প করছে রাইটিং এর বেলায়। জি ভাইয়া। রাইটিং এ তারপর আমি অনেকে আমাকে রাইটিং আর হচ্ছে রিডিং এ স্পেশালি অনেক কোয়েশ্চেন করছেন ইনবক্সে। রাইটিং এর টিপস আসলে সেটা হচ্ছে অনেকেই বলতেছেন যে আপু রাইটিং এর জন্য আপনি ভোকাবুলারি কি করছেন। আচ্ছা, আইএলটিএস রাইটিং এর কিছু মানে আপনাদের রুলস আছে, যেটা ভাইয়া আমার যতটুকু মনে পড়ে আপনাদেরকে বলছে, সেটা হচ্ছে ধরেন অপিনিয়ন এসে হইলে বা ডিসকাশন এসে হইলে আপনাকে কিভাবে আসলে থিসিস স্টেটমেন্টটা বা ফার্স্ট ইন্ট্রোডাকশনটা আপনার কিভাবে সাজাইতে হবে। তারপর হচ্ছে বডি প্যারাগ্রাফ 1-2 তে আপনার অপিনিয়ন কি থাকবে, বা বডি প্যারাগ্রাফ 3 তে আপনার অপিনিয়ন কি থাকবে, এবং কনক্লুশনটা আপনি কিভাবে দিবেন। এই স্ট্রাকচার গুলোর জন্য আমি অনেককেই হচ্ছে বলছি যে ইউটিউবে কিছু মানে বিগিনার্স কিছু জিনিস আছে, তো এগুলো আপনারা করতে পারেন। আমি আইএলটিএস প্র্যাকটিস আরেকটা জিনিস যেটা প্র্যাকটিস করছি, আমাদের সবারই হাতে যেহেতু এখন স্মার্ট ডিভাইস আছে, তো আমাদের একটা অভ্যাস হচ্ছে আমরা অনেক বেশি স্ক্রিন টাইম করি, মানে ফেসবুকে স্ক্রল করি, রিলস দেখি। তো আমি যেটা করছি এই যে এই হ্যাবিটটাকে মানে ইউটিউবে শিফট করে ফেলছি। আমি ইউটিউবে মানে আইএলটিএস সার্চ দিতে দিতে আমার মানে এমন অবস্থা হয়েছে যে আমার ইউটিউবের সব রিলস মানে আইএলটিএস রিলেটেড আসতো। So আমি যেটা করতাম যখন রাতে শুইতে যেতাম, যখন স্ক্রিন টাইমিংটা করতাম, ওইটা আমি কনভার্ট করে আসলে আইএলটিএস এর স্ক্রিন টাইমিং নিয়ে আসছিলাম। আমি বসে বসে রিলস দেখতেছি, তখন আমার এরকম বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স আমার আইএলটিএস এর আসতো, রাইটিং এর টিপস আসতো। তো আপনারা আসলে এটা ফলো করেন। আইএলটিএস প্র্যাকটিসটা ইজ টোটালি আপ টু ইউ। আপনি নিজের ব্রেনটাকে কিভাবে প্রিপেয়ার করতেছেন, আপনি আপনার রুটিনটাকে কিভাবে সাজাচ্ছেন, আপনি আপনার স্ক্রিন টাইমটাকে কিভাবে ইউটিলাইজ করতেছেন। তারপর সেকেন্ড আইএলটিএস এর জন্য যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভোকাবুলারি। আপনারা ভোকাবুলারি নিয়ে অনেক বেশি কনসার্ন। আমি আসলে জানি না, অনেকে এটা আমাকে জিজ্ঞেস করে যে আপু ভোকাবুলারি কি করবো। ট্রাস্ট মি ভাইয়া, ভোকাবুলারি রিডিং স্পিকিং ভোকাবুলারি মেনটেন মানে ম্যান্ডেটরি না। আপনারা দেখেন আইএলটিএস এর যখন কোয়েশ্চেন গুলা ক্যামব্রিজে দেখেন, ওখানে কোয়েশ্চেন গুলো আপনারা যখন পড়েন, ওখানে কি এরকম হার্ড কোনো ভোকাবুলারি আছে যেগুলো আমরা জানি না, বা যে সেন্টেন্স গুলাতে লিসেনিং এর মানে ফিল ইন দা গ্যাপস, এখানে কিন্তু এরকম হার্ড কোনো হচ্ছে ভোকাব নাই যেটা হচ্ছে আপনাকে ইনপুট করতে হবে। আমরা ডেইলি লাইফে যেসব ইংলিশ বেসিক ইংলিশ গুলো ইউজ করি, যেমন হচ্ছে হলিডে, রেস্টুরেন্ট, তারপর হসপিটাল, তারপর হচ্ছে ওয়াটার, এনভায়রনমেন্ট, তারপর এরকম টাইপের ওয়ার্ড গুলা কিন্তু আপনাদের লিসেনিং এ ড্যাশে দেওয়া হয়, বা ফিল ইন দা গ্যাপসে দেওয়া হয়, বা এমসিকিউ তে দেওয়া হয়। আপনার অ্যান্সারই যখন এত সহজ মানে ভোকাব দিয়ে আসতেছে, আপনার কোয়েশ্চেনই যখন এত সহজ ভোকাব দিয়ে আসতেছে, তাহলে আপনি লেখাতে কেন এত হার্ড ভোকাবুলারি ইউজ করবেন। আপনি মেনটেন করবেন আপনার স্ট্রাকচারটা ঠিক আছে কিনা, আপনি ঠিক স্ট্রাকচার ফলো করে রিটেন লিখছেন কিনা। সাপোজ আমার রিটেনে এক্সামে আসছিল যে হচ্ছে সরকারের কি উচিত যে ফিউচার বা ইয়াং জেনারেশন বা ইয়াঙ্গার পিপলে বেশি ইনভেস্ট করা রেদার দেন ইনভেস্টিং অন ওল্ড পিপল। সো এখানে ধরেন এখন অনেকে হচ্ছে 50-50 এগ্রিমেন্ট করতে পারে, আর্গুমেন্ট করতে পারে। আমি যেরকম করছি, আমি অন বিহাভে আমার ছিল 75% আর্গুমেন্ট অ্যান্ড 25 ছিল হচ্ছে ডিসএগ্রিমেন্ট। এরকম টাইপের করে আমি প্যাসেজটাকে সাজাইছিলাম। এন্ড আমি অনেক লিখে ফেলছি। আমি লেখার পরে আই জাস্ট নোটিস যে আমার 600+ ওয়ার্ড হয়ে গেছে। এন্ড 600 থ্যাঙ্কফুলি প্লাস?
600+ হয়ে গেছে আমার ওয়ার্ক, টু বি ভেরি অনেস্ট। এন্ড তখন আমি জাস্ট টাইমের দিকে তাকাই দেখি যে ও মাই গড, আমার হাতে এখনো 20-22 মিনিটের মতো আছে। ততক্ষণ আমার পার্ট 1ও লেখা শেষ হয়ে গেছিল। এন্ড তারপর আমি আসলে বসে বসে অনেক কিছু বাদ দিছি এই প্যাসেজটা থেকে। তো আসলে আপনার যদি লেক্সিক্যাল রিসোর্স ভালো থাকে, আপনার যদি আইডিয়া জেনারেশন ভালো থাকে, আপনি যদি জানেন যে আমার টপিক আমি কত পার্সেন্ট এগ্রিতে দিব, কত পার্সেন্ট ডিসএগ্রিতে দিব, ট্রাস্ট মি আপনার লিখতে কোনো অসুবিধা হবে না। আমি তো বললাম যে আমি সম্পূর্ণ এসেটাতে আমি ফলো করছি আমার কমপ্লেক্স সেন্টেন্স ছিল কিনা, আমার লিঙ্কার্স ছিল কিনা, এন্ড আমি প্রপার স্ট্রাকচার ফলো করছি কিনা। আপনি যদি কমপ্লেক্স সেন্টেন্স ইউজ, মানে আমরা তো ইউজুয়ালি আমরা যারা বাংলা মিডিয়াম থেকে আসছি, আমরা যেটা করি যে আমরা সিম্পল সেন্টেন্স দিয়ে অলওয়েজ এসে লিখি। যেমন স্কুল কলেজে আমরা সিম্পল সেন্টেন্স ইউজ করে এসে লিখে আসছি, এইচএসসি প্যারাগ্রাফেও আমরা হচ্ছে সিম্পল সেন্টেন্স ইউজ করে এসে লিখি। আমাদের কিন্তু ডেইলি লাইফে বা কনভারসেশনে কমপ্লেক্স সেন্টেন্সের ইউজটা খুবই কম। এন্ড আমরা লিঙ্কার্স ওয়ার্ডও খুব কম ইউজ করি, যেমন হাউ এভার, হোয়াট এভার, অন দ্য আদার হ্যান্ড, এই টাইপের ওয়ার্ডগুলো আমরা খুবই কম ইউজ করতে চাই। আমরা ইউজ করি কি সাচ অ্যাজ, ফর এক্সাম্পল। এই জিনিসগুলোকে একটু এলাবোরেট অ্যাডভান্স করেন, আপনি হাউ এভার দিস সেন্টেন্সটাকে শুরু করেন, আপনি হচ্ছে এরকম টাইপের জিনিস দিয়ে শুরু করেন। তা আপনি ভোকাব মুখস্থ করার থেকে আপনি এই সার্টেন জিনিসগুলোতে মানে জেনারেট করেন। এখন অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে আপনি 600 ওয়ার্ড কিভাবে লিখলেন, আপনি এত আইডিয়া কিভাবে পেলেন? ওই যে আমি ডেইলি হচ্ছে মার্কার থেকে 10টা করে প্যাসেজ পড়তাম, আর ভাইয়ার দেওয়া 3টা প্যাসেজ থাকবে, তাহলে টোটাল 13টা প্যাসেজ হইতো। তা আমি যখন একটা টপিক মানে একটা সেকশনের 13টা জিনিস যখন পড়তেছি, সিমিলার টপিক অফকোর্স থাকবে। ধরেন মার্কারে আমি টপিকটা পাইছিলাম যে ছিল যে নেক্সট জেনারেশনে ইনভেস্টমেন্ট, আর আমার কোয়েশ্চেন আসছিল ইয়াঙ্গার পিপল। সো এখন ওখানে মার্কারে 3টা দেওয়া ছিল রিজন, একটা ওরা ডিসএগ্রিমেন্ট করছিল। তারপর অনলাইনে হচ্ছে আমি হচ্ছে কিছু পুরান হচ্ছে আইএলটিএস এর বইয়ে আপনার 2012 সালের মেবি একটা বই ছিল, ওইটাতে আমি আবার হচ্ছে এরকম ইনভেস্টিং অন ইয়াং পিপল ইম্পর্টেন্স এরকম টাইপের কিছু এসে পড়ছিলাম। তারপর হচ্ছে একটা আর্টিকেল রিসেন্টলি হচ্ছে বিবিসি তে ছিল যে হচ্ছে আসলে সরকার যে ধরেন বিভিন্ন এনজিও খুলতেছে বা বিভিন্ন যে রুরাল সাইড এরিয়া গুলাতে হচ্ছে আপনার ইন্টারনেটের ব্যবস্থা করতেছে, এগুলো আসলে কাদের জন্য হেল্পফুল হচ্ছে, কারণ আমাদের ওল্ডার জেনারেশন আসলে এই নেট গুলো ইউজ করতে পারে না। তো এই যে আমি মাঝে মধ্যে বিবিসিও ঘাটতাম যে আসলে কোনো নিউ টপিক পাওয়া যায় কিনা। তো এই যে আমি যখন একটা টপিক নিয়ে আমি যখন অনেকগুলা কিছু পড়ে ফেলবো, তখন আপনার টপিকটা যখন সিমিলার পড়বে, আপনি আসলে আপনার অটোমেটিক্যালি মাথা থেকে অনেকগুলো অ্যান্সার বের হবে যে আচ্ছা এগ্রিমেন্ট করার জন্য তো এই কারণগুলো লেখা যায়, ডিসএগ্রি করার জন্য এই কারণগুলো লেখা যায়। আমিও তাই করছি, আমি বিবিসির অনেক কারণ ওখানে দিছি, এক্সাম্পল নিয়ে আসছি যে বিবিসির এত তারিখে এই আর্টিকেলে এটা বলা হয়েছে, আমি অমুক জায়গায় এটা পড়ছি। আপনার আমার কথা হচ্ছে আপনাকে পড়তে হবে, আপনার লেক্সিক্যাল রিসোর্স বাড়াইতে হবে। শুধুমাত্র রিডিং এর জন্য 3টা প্যাসেজ আমি পার ডে পড়তেছি বা হচ্ছে শুধু পড়ার জন্য আমি হচ্ছে বিবিসি পড়তেছি। আপনি বিবিসি তে গেলে অনেকগুলা সাবসেকশন পাবেন, ওদের লাইভ আছে, স্পোর্টস আছে, সায়েন্স আছে, বিভিন্ন সেকশন আছে। আপনি প্রতিদিন ওরা যেসব সেকশনে আপলোড করে বা হচ্ছে আমাদের সবার স্মার্টফোনে নিউজ বলে একটা অপশন থাকে যে আজকে আপনার কোন নিউজটা ট্রেন্ডিং এ আছে। তো দেখবেন যেমন আজকে আমার আসছে যে ব্রাজিলের নিউজ আসছে, এর আগের দিন আসছিল কোন একটা সোলার ইয়েতে সমস্যা হয়েছে, আহ, ঢাকার মানে দেশের বাইরে স্যাটেলাইটের কোন একটা সোলার ইয়েতে সমস্যা হয়েছে, সেটা নিয়ে একটা আর্টিকেল আসে। তো আপনি এই ডিজিটাল ফিচার গুলাকে ইউজ করেন, আপনি ফোনে যখন আপনি দেখবেন অলরেডি আপনার একটা নোটিফিকেশন আসছে নিউজ নিয়ে, আপনি এটা ক্লিক করে আপনি পড়েন না ভিতরে কি আছে, একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করেন, টপিকটা অ্যাটলিস্ট মাথায় গ্যাদার করার চেষ্টা করেন। সো রাইটিং এর জন্য আমি বলবো আপনাকে পড়তে হবে, আপনার রিসোর্স বাড়াইতে হবে, আইডিয়া জেনারেশনের ক্যাপাবিলিটি বাড়াইতে হবে। মেইন কথা হচ্ছে যে আমাদের চোখের সামনে যাই আসুক ওটাকে পড়তে হবে, আমাদেরকে এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে যেখানে আমি প্রতিনিয়ত ইংলিশের বিভিন্ন জিনিসের সাথে এক্সপোজড হব। আমি ইংলিশ শুনতেছি, আমি ইংলিশ পড়তেছি, এই জিনিসগুলোর সাথে হচ্ছে আমাদের অনেক বেশি নিজেকে ফেমিলিয়ার করাইতে হবে। সারাদিন হচ্ছে এগুলোর মধ্যেই থাকতে হবে। মানুষ হচ্ছে শুধু জানতে চায় যে কি করছে, কি করছে? পরে যখন অ্যাকচুয়াল এফোর্টটা শোনে, এই যে এখন যারা আছে ক্লাসের মধ্যে, টু বি অনেস্ট এই যে আপনি বলতেছেন না 50% ও করতে পারবে না বা চাইবেও না। হয়তোবা ১-২ দিন একটু চেষ্টা করবে, যখন দেখবে যে একটু হার্ড লাগতেছে ছেড়ে দিবে। এটা ইউনিভার্সাল একটা ট্রুথ, ইউনিভার্সাল একটা ফ্যাক্ট। যাই হোক, সো
রিডিং এর ক্ষেত্রে একটু যদি কথা বলি, শুরুর দিকে কেমন ছিল আপনার স্কোর? বা আচ্ছা সময়টা কিরকম লাগতো? আচ্ছা, রিডিং এর জন্য হচ্ছে আমার শুরুর দিকে স্কোর তেমন একটা ভালো ছিল না। আমি ক্যামব্রিজও যখন সলভ করছি 1 to 20, তখন আসলে আমার স্কোরটা খুবই পুয়ার ছিল, 6.5 7.5-এর মধ্যে ঘুরপাক খাচ্ছিল। এরপরে আমি ওই যে 22 দিনের যে টাইমটা, তখন আসলে আমি সব জায়গা থেকে আসলে এমন ভাবে ফোকাস করা শুরু করছি। আমি যেটা শুরু করছি সেটা হচ্ছে যে ওই যে ভাইয়ার মেইন জিনিসটা আমি ফলো করছি, যে হচ্ছে আমি যখন একটা প্যাসেজ সলভ করতেছি, আমি দেখবো না যে একটা প্যাসেজ সলভ করতে গিয়ে আমার কতটুকু টাইম লাগতেছে। হুম। আমি দেখবো না যে প্যাসেজ 1 সলভ করার জন্য আমার অ্যালোকেটেড টাইম 20 মিনিট দেওয়া, বা জিনিসটাকে আমার 15 মিনিটে সলভ করতে হবে। এমনও দিন গেছে, এমন অনেক কঠিন কঠিন প্যাসেজ আমি মিনি আইএলটিএস পাইছি যেটা সলভ করতে আমার 40 মিনিট লাগছে একটা প্যাসেজ সলভ করতে। তারপর যখন আমি সলভ করছি, আমি দেখছি যে না, আমার সবগুলা কারেক্ট হয়েছে, মানে 13টা অ্যান্সারই কারেক্ট হয়েছে। কেন কারেক্ট হয়েছে? কারণ আমি 40 মিনিট টাইম নিয়ে প্যাসেজটাকে অবজার্ভ করছি, যে প্যাসেজের কোন জায়গায় কি আছে, প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে আমি মিনিং ধরে ধরে করছি। এন্ড অফকোর্স আমিও করতে গিয়ে আমার অনেক ভোকাবুলারি আমার আননোন ছিল, অনেক ওয়ার্ড আমার আননোন ছিল। আমি তখন চট করে গুগলে যে ওয়ার্ডটাকে সার্চ করি না, আমি চেষ্টা করছি যে আমি নিজে থেকে ওয়ার্ডটা মিনিং জেনারেট করার ট্রাই করবো। আপনি এক্সাক্টলি। সবকিছু যখন ইজি টু গেট করবেন, তখন আসলে আপনার জানার ইচ্ছাটা থাকবে না, বা আপনার ওই ক্যাপাসিটিটা কমে যে যাবে। তো ব্রেইনকে যে আপনাকে হচ্ছে একটা গ্রাইন্ডিং করার যে ব্যাপারটা আছে, যে আমি একটু ব্রেনটাকে খাটিয়ে এখান থেকে একটা মিনিং এক্সট্রাক্ট করার চেষ্টা করি, এই জিনিসটা টোটালি আপনি নিজেরটাকে মেরে ফেলবেন যদি আপনি কোনো একটা ওয়ার্ড না বুঝলেই সেটা সাথে সাথে যে গুগল থেকে দেখে আসেন যেটার অর্থ কি। কারণ এক্সামে গুগল থাকবে না। আপনি এখন গুগলের উপর নির্ভর হয়ে যাচ্ছেন একটা প্যাসেজ সলভ করার জন্যে। একটা ওয়ার্ড না জানলে আপনি ছুটে যাচ্ছেন গুগলে। যতক্ষণ না পর্যন্ত সেটা জানতে পারতেছেন, আপনি সামনে আগাইতেছেন না। এক্সামে তো সেটা থাকবে না। তো স্টুডেন্টরা এই কারণে সাফার করে এক্সামে, যেয়ে বলে, "ক্যামব্রিজে তো আমার আসছিল।" কেন আসছিল? বিকজ ক্যামব্রিজ যখন আপনি সলভ করতেছিলেন, আপনি বিভিন্ন ধরনের ট্রান্সলেশন, মানে ট্রান্সলেটর ইউজ করতেছেন, আপনি বিভিন্ন জায়গাতে অনুবাদ পাওয়া যায় প্যাসেজের, ওইগুলো আপনি ইউজ করতেছেন, আপনি ডিকশনারি ইউজ করতেছেন। এইগুলো ইউজ করে আপনারা ক্যামব্রিজ সলভ করে গেছেন। পরে দেখা গেছে মেইন এক্সামে কিছুরই হেল্প পান নাই। অ্যান্ড এক্সামটা তখন খারাপ হয়ে যায়। এজন্য অবশ্যই নিজের যেই আন্ডারস্ট্যান্ডিং লেভেল আছে, নিজের যে স্কিলটা আছে, ওইটা ছাড়াও কোনো কিছুর উপরেই আপনার ডিপেন্ডেন্সি ক্রিয়েট করা যাবে না। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। জি ভাইয়া। এন্ড আসলে আমরা রাইটিং প্র্যাকটিস করতে গেলেও দেখি যে হচ্ছে আমরা যখন একটা ভুল ওয়ার্ড বা ভুল গ্রামার টাইপ করি, আমাদের ল্যাপটপের নিচে ওই যে ওয়ার্ডের নিচে রেড কালার একটা মার্ক আসে। বা কারোর যদি গ্রামারলি অন থাকে, যেমন আমার গ্রামারলি হচ্ছে কিনা ছিল, তো গ্রামারলি ওটাকে অটো কারেক্ট আমাকে দিচ্ছে। তো এগুলো আসলে ইউজ করা অফ করতে হবে, আপনি ম্যানুয়ালি ঠিক করেন। যেমন আমি 22 দিন প্র্যাকটিসে আমার গ্রামারলি মানে ইন্টারফেসটা আমি আমার ল্যাপটপ থেকে আমি জাস্ট ডিলিট করে দিচ্ছি, আমি ইউজ করি না গ্রামারলি, সো দ্যাট আমার নিচে রেড মার্কটাও না আসে। আমি প্যাসেজে যাই, আমার এরকম অনেক আনকমন প্যাসেজ আমি বাসায় লিখছি, অনেক আনকমন প্যাসেজ আমি জাম্প ইনটুতে দিছি, এন্ড স্কোরও আমার খুবই বাজে আসছে, বাট তারপরেও আমি হচ্ছে ওইসব রেড মার্ক দেখে অটো কারেকশন দেখে ঠিক করি না, আমি প্যাসেজটা লিখে গেছি, আমার মাথায় যা ছিল আমি ওইটা সম্পূর্ণ পুরোটা আগে টাইপ করছি। টাইপ করার পরে আমি হাতে সময় নিয়ে আমি হচ্ছে প্যাসেজটা পুরোটা গো থ্রু করছি, যে আমার নলেজ অনুযায়ী আমি দেখি যে আমার গ্রামাটিক্যাল ইরারটা কোথায় হয়েছে, আমার কোন স্পেলিংটা ভুল হয়েছে, আমার কারেকশনটা ঠিক আছে কিনা। তো যেহেতু আমরা টেকনোলজি ইউজ করতেছি, ইটস রিয়েলি গুড যে আপনারা প্র্যাকটিসের জন্য গুগল ইউজ করতেছেন, চ্যাট জিপিটি ইউজ করতেছেন, বাট ইটস রিয়েলি ইম্পর্টেন্ট যে এগুলাকে আপনি একটা মডারেট ওয়েতে ইউজ করতেছেন, ইন আ গুড ওয়েতে ইউজ করতেছেন আপনার স্কিলটাকে ডেভেলপমেন্ট করার জন্য। ইটস ইয়েস, রিয়েলি ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি। কোনো ধরনের ডিপেন্ডেন্সি ক্রিয়েট করা যাবে না এমন কিছুর উপরে যেটা আপনার এক্সামে আপনার কাছে অ্যাক্সেস থাকবে না। এক্সামে আপনার কাছে অ্যাক্সেস থাকবে আপনার আন্ডারস্ট্যান্ডিংটার। সো আপনাকে ডিপেন্ডেন্সি ক্রিয়েট করতে হবে আপনার আন্ডারস্ট্যান্ডিং এর উপরে। জি ভাইয়া। আর অনেকে একটা প্রশ্ন করে যে আসলে ক্যামব্রিজটা এনাফ কিনা? এই এনাফ এর বিষয়টাকে আপনি কিভাবে অ্যাড্রেস করতে যাচ্ছেন? টু বি ভেরি অনেস্ট, স্পেসিফিক কোনো কিছুই আপনার জন্য এনাফ না, আনটিল ইউ আর ভেরি প্রিপেয়ার্ড। শুধু ক্যামব্রিজ পড়ে এখন পর্যন্ত আইএলটিএস এ অনেক ভালো স্কোর করছে এরকম জিনিসটার মানে পার্সেন্টেজ খুবই কম। ইদার সে অনেক ভালো ইংলিশে কথা বলে, বা সে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের, বা সে নেটিভ স্পিকার, এরকম হতে পারে। বাট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো, শুধুমাত্র ক্যামব্রিজ সলভ করে আমি এক্সাম দিতে যাই নাই, এন্ড ক্যামব্রিজ আমি অনেক মাস আগে সলভ করছি, অলমোস্ট 3 months ago। বাট আমি রেগুলার যেটা করছি, আমি ওই যে বললাম পার ডে মিনিমাম 6টা প্যাসেজ, 10টা প্যাসেজ,
তারপর 10টা লিসেনিং, এগুলা প্র্যাকটিস করার পরে রাতে আমার 5 ঘন্টা যে পড়ার টাইমটা ছিল, সেটার পরে যে আমি হচ্ছে জাম্প ইনটু অথবা এগনোভেট থেকে একটা ফুল মডিউলের টেস্ট দিতাম। তখন যে দেখা যাইত যে আমার ওই মডিউলের টেস্টের রেজাল্টটা ভালো আসছে। সো শুধুমাত্র ক্যামব্রিজের উপর আপনারা প্লিজ কেউ ডিপেন্ডেন্ট হইয়েন না। আপনারা অনেক সোর্স আছে এখন, যেহেতু অনলাইনে আইএলটিএস হয়ে গেছে, সো অনেক সোর্স আছে, থাউজেন্ড অফ সোর্স আছে যেখান থেকে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। প্র্যাকটিস করেন, কারণ ডিফারেন্ট ডিফারেন্ট সোর্সে আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট মানে টপিক জানতে পারতেছেন, ডিফারেন্ট ওয়ার্ড জানতে পারতেছেন, ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন ফেস করতেছেন। তো ইটস রিয়েলি ইম্পর্টেন্ট যে আপনারা একটাতে ফোকাস না করে আপনারা ডাইভার্সলি আর কি ফোকাস করেন। আচ্ছা, আপু যে কথাটা বলছে, আমি পার্সোনালি ক্যামব্রিজের বাইরে কিছু করি নাই রিডিং এর জন্য। এখন এটার পিছনে এই যে আপনারা যে জিজ্ঞাসা করেন যে এনাফ কিনা, এনাফের একটা সিম্পল আনসার হচ্ছে, যদি দেখেন যে আপনার স্কোর ক্যামব্রিজে 8.5 আসতেছে, ডেফিনেটলি আপনি এক্সামে বসার জন্য অ্যাটলিস্ট রিডিংয়ের পার্ট থেকে রেডি। ঠিক আছে, যে কোনো মডিউলে আপনি যে কোনো কিছু থেকেই প্র্যাকটিস করতেছেন, সেখানে আপনার এত ভালো ব্যান্ড স্কোর আসতেছে, দ্যাট মিনস আপনি রেডি। আমার ক্যামব্রিজ কয়েকটা করতে যেয়ে দেখা গেছে যে ব্যান্ড স্কোরটা চলে আসছে, আমার এর থেকে আর নামতেছে না, আমাকে যে ধরনের প্যাসেজই আমি সলভ করি না কেন। So, আমার জন্য পার্সোনালি ক্যামব্রিজটা এনাফ ছিল, বাট ডেফিনেটলি আমি যেই লেভেল থেকে, যে লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং থেকে ক্যামব্রিজটা শুরু করছি, ওইটুকু সবার থাকে না। এনাফ কিনা এটার একমাত্র সহজ উত্তর হচ্ছে, আপনি যেদিন থেকে ভালো ব্যান্ড স্কোর পাওয়া শুরু করে দিবেন, আপনি বুঝবেন যে হ্যাঁ, এখন আমি রিডিং এর জন্য রেডি, বা আমি এখন লিসেনিং এর জন্য রেডি, রাইটিং এর জন্য রেডি, বা স্পিকিং এর জন্য রেডি। এনাফ বলে কিছু নাই। এনাফ বলে টু বি অনেস্ট কোনো ওয়ার্ড এক্সিস্ট করে না, অ্যাটলিস্ট আইএলটিএস এর জন্য। আপনি করতেছেন, আপনার স্কিল প্রপারলি ডেভেলপ হয়ে গেছে, 5-6টা ক্যামব্রিজ করে, 5-6টা ক্যামব্রিজ আপনার জন্য এনাফ। ক্যামব্রিজ শেষ হয়ে গেছে, আপনার স্কিল এখনো ডেভেলপ হয় নাই, দ্যাট মিনস ক্যামব্রিজ আপনার জন্য এনাফ না, আপনাকে অন্যান্য বাইরে থেকেও বিভিন্ন ম্যাটেরিয়ালস ফলো করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি সবকিছুই আমরা কভার করছি। আপু যেটা জিনিসটা বলছিল যে শুরুর দিকে আপু টাইম নিয়ে কোনো কিছু কনসিডারই করে নাই, রিডিংয়ে বেশি একটা ভালো স্কোর আসতো না, বাট পরে টাইমটাকে কনসিডার না করে জাস্ট কীভাবে বেশি বেশি অ্যাকোরেট করা যায় এটার উপর আপু ফোকাস করছেন। আলটিমেটলি প্র্যাকটিস করতে 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 একটা সময়, আমি এই জিনিসটা সবসময় বলি যে আপনারা যদি প্রথমেই টাইমের উপর ফোকাস করেন, তাহলে আপনাদের একুরেসি আসবে না। আর আপনি টাইমের উপর ফোকাস করতে থাকবেন, একুরেসি আসবে না, অ্যান্ড আলটিমেটলি আপনার একুরেসি না আসলে সময়টা বেশি লাগবেই, আপনি কোনোভাবেই সময়টাকে কমাতে পারবেন না। বাট একটা সময় যখন আপনার একুরেসিটা চলে আসবে, যদি আপনি টাইমটাকে বাদ দিয়ে হিসাবের বাইরে রেখে প্র্যাকটিস করেন, একুরেসিটা যখন চলে আসবে, তখন আপনি প্র্যাকটিস করতে করতে আপনার আন্ডারস্ট্যান্ডিং বলেন বা ওভারঅল সলভিংয়ের যে স্কিলটা আছে, সেটা অটোমেটিক হচ্ছে আরও ফাস্ট হয়ে যাবে, অ্যান্ড আলটিমেটলি আপনার টাইমটাও কমে যাবে। তো টাইম নিয়ে বা টাইম ম্যানেজমেন্ট নিয়ে ভাববেনই না, একুরেসি ঠিক করেন, টাইম ম্যানেজমেন্ট নিজে নিজেই হয়ে যাবে, আপনার ওটা নিয়ে এক্সট্রা এফোর্ট দিতে হবে না। আর রাইটিংয়ের জন্য আপু যেটা বলছিলেন যে প্রপারলি লিখে দেন ওটাকে হচ্ছে সুন্দর করে এডিট করার যে ব্যাপারটা আছে, এই জন্য আমি সবাইকে সাজেস্ট করি যে আপনারা কম্পিউটার বেসড এক্সাম দিবেন। কারণ কম্পিউটার বেসডে আমাদের এই সুযোগটা থাকে, যেরকম আপু 600 ওয়ার্ডস লিখছিল, লিখে শেষ করার পরে আপুর হাতে সময় ছিল অনেকক্ষণ, দেন উনি বসে বসে হচ্ছে ওটাকে এডিট করছে, অনেক কিছু বাদ দিছে, অনেক জায়গাতে অনেক কিছু ইউজ করছে, অনেক কিছুর জায়গায়। আপু আপনার মধ্যে টাইপিং স্পিড কিরকম ছিল? আমার টাইপিং স্পিড অনেক ভালো ছিল ভাইয়া, কারণ ওই যে আমি বললাম আমার ছোটবেলা থেকে আসলে লেখালেখির অভ্যাস আছে সব। লেখার অভ্যাস ছিল, তো আমার স্পিড অনেক ভালো ছিল। আর ভাই একটু ইন্টারাপ্ট করে, আমাকে একটা খুবই কমন কোয়েশ্চেন আমাকে করছে ইনবক্সে, সেটা হচ্ছে যে আমি লিসেনিং এ তো আসলে টাইম অত একটা এক্সট্রা থাকে না, 1-1.5 মিনিট থাকে। সো রিডিং এ আর রাইটিং এ আসলে আমার হাতে টাইম কেমন ছিল। সো মেইন এক্সামে যেটা হয়েছে, রিডিং এর 3টা প্যাসেজই আমার কাছে খুবই ইজি লাগছে। সো সেই কারণে আসলে রিডিং এ আমার লাস্টে 20 মিনিটস এক্সট্রা ছিল। সো 20 মিনিটস রিডিং এ? 20 মিনিটস রিডিং ও এক্সট্রা ছিল। মাই গড, আমি ভাবতাম যে হচ্ছে আমার 12-15 মিনিট থাকে, এটা নিয়ে হচ্ছে আমি অনেক প্রাউড ফিল করতাম যে আমার এত বেশি সময় থাকে, আপনার 20 মিনিটস ছিল? জি হ্যাঁ, বাহ 20 বাহ। মিনিটস এক্সট্রা ছিল, এন্ড 20 মিনিটস এক্সট্রা থাকার সময় আমি হচ্ছে বসে বসে আসলে 3টা প্যাসেজই আবার গো থ্রু করছি, যে হচ্ছে আমার কোনো স্পেলিং মিস্টেক আছে কিনা। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপের একটা ব্যাপার আছে রিডিং এ, যেটা হচ্ছে আপনারা জাম্প ইনটু এগনোভেটে পাবেন। বাট আমি আইডিপি তে গিয়ে যেটা দেখলাম, ড্র্যাগ এন্ড ড্রপটা করা যায় না, ওরা করা যায় না, কন্ট্রোল না সি আর কন্ট্রোল ভি ইউজ করতে বলে। সো এক্স্যাক্ট। এটার একটা প্র্যাকটিস আপনাদের না থাকলে আপনারা হচ্ছে একটু প্রবলেম ফেস করবেন। এটা আমি জানতাম না, বাট তার 3-4 দিন আগে মনে হয় আমার একটা ফ্রেন্ডও এক্সাম দিয়েছিল, ও আমাকে এই বিষয়টা ক্লিয়ার করেছিল যে আসলে ড্র্যাগ এন্ড ড্রপের অপশনটা হচ্ছে নাই আর কি।
কন্ট্রোল-V কন্ট্রোল-C পেস্ট করার পরেও আমার কোনো টপিক ভুল গেছে কিনা, আগে কোনো স্পেস এসে পড়ছে কিনা, বা পাশের কোনো একটা ওয়ার্ডের কোনো লেটার এসে পড়ছে কিনা, আমি 20 মিনিট ধরে আসলে এগুলো চেক করছি। বা কোনো স্পেলিং মিস্টেক বা যেসব এমসিকিউ যেগুলো ছিল সেগুলো আমি আসলে ডাবল ক্রস চেক করছি। বাট তো সামহাও তারপরে হচ্ছে 4টা ভুল হয়ে গেছে। এই জিনিসটার সাথে আমি অনেক 7টা ভুল অনেক আমি আছে। রিলেট করতে পারি। বিকজ আমি যখন পরীক্ষা দিয়েছিলাম আমারও হচ্ছে 9 মিনিট 9.5 মিনিটের মতো বাকি ছিল। হুম, হুম, তো হুম, আমি সবগুলো প্যাসেজ খুব ভালো করে রিভাইজ দিছি। কারণ আমি এতক্ষণ সময় আছে আমি কি করব, তাই না? তো হুম, পুরোটাই হুম, রিভাইজ হুম, দিয়েছি সবকিছু। তো কিছুই পাই নাই, কোনো ভুল হয় নাই, কিছু না। তো যখন রেজাল্ট দিবে আমি ভাবতেছি যে আচ্ছা যেহেতু এক্সামে কোনো ভুল আমি পাই নাই, আমি পুরোটা রিভাইজ হুম, দিয়েছি হুম, 2-3 বার করে। সো 9 এ 9 ই আসবে রিডিং এ। তো আমি দেখলাম যে সামহাও 8 চলে আসছে। আমি ওদিন অনেক বেশি হুম। কষ্ট পেয়েছিলাম যে কিভাবে হ্যাঁ, আসলো? আমি এটা এতবার এটা আমিও অনেক কষ্ট পাইছি যে আসলে আমার ভুলটা গেল কোথায়। আমি কোথায় তো গেল? সবকিছু অনেকবার চেক করছি, এটা আসলে খুবই টাফ প্রেডিক্ট করা যে আসলে ভুলটা কোথায় হয়েছে। সেটাই। আচ্ছা, আর রিটেনে হচ্ছে আমার হাতে প্রায় 15 না 16 মিনিটের মতো ছিল। আমি সবার ফার্স্টে রিটেনের পার্ট 2 টা লেখা শুরু করছি, কারণ পার্ট 2 তে আপনাদের 250 ওয়ার্ড লিখতে হবে মিনিমাম, এন্ড ওইটাতে আপনাদের আইডিয়া জেনারেশন করাটা খুবই ইম্পর্টেন্ট। আর রাইটিং এর জন্য আমি একটা জিনিস মানে ফলো করছি, সেটা হচ্ছে আপনাদেরকে পেন আর পেপার ওখানে ডেস্কের উপর দেওয়া থাকবে। তো যখনই আপনার টপিকটা আপনার সামনে কোয়েশ্চেনটা আসবে, আপনারা সুন্দর মতো, যদি আপনাকে কোয়েশ্চেন বলে আর ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, আপনি যদি এগ্রি হন তাহলে আপনি অফকোর্স মিনিমাম 3টা বুলেট পয়েন্টে কারণ লিখবেন যে আপনি কোন 3টা কারণে আপনি এগ্রি করতেছেন। আপনি বুলেট পয়েন্টে 3টা এগ্রি কারণ লিখলে আপনি হচ্ছে ডিসএগ্রির জন্য আপনি 2টা কারণ লিখবেন। বা আপনি যদি টপিকটাতে ডিসএগ্রি করেন তাহলে আপনি ডিসএগ্রির জন্য মিনিমাম 3টা কারণ লিখবেন এবং এগ্রির জন্য 2টা কারণ লিখবেন। অলওয়েজ ট্রাই করবেন যে একটা কারণ কম বেশি করে একটু সাজাইতে, তাহলে আসলে মানে প্রপার হয়। অনেকে 50-50ও করে, ওটা আর কি এক্সট্রিম স্ট্রাকচার হয়ে যায় যদি আপনি মেনটেন না করতে পারেন। আপনি যদি ইন্ট্রো আর মানে কনক্লুশনে আপনি যদি এটা ফুটায় তুলতে না পারেন তাহলে 50-50 এক্সট্রিম লেভেলের স্ট্রাকচার যেটা, সেটা আসলে একটু টাফ হয়ে যায়। তো আমি যেটা করছি, কোয়েশ্চেন অ্যাপিয়ার হওয়ার সাথে সাথে আমি আগে পার্ট 2 তে চলে গেছি, টপিকটা দেখছি, আমি পেন পেপারে সুন্দর মতো বুলেট পয়েন্ট সাজাইছি। আমি এগ্রির জন্য 6টা কারণ লিখছি, ডিসএগ্রির জন্য 4টা কারণ লিখছি। লিখে আমি আমার মতো মানে ওয়ার্ড কাউন্টিং এ মানে খেয়াল না করে আমার মাথায় যা আসছে স্ট্রাকচার অনুযায়ী আমি পুরা প্যাসেজটা জাস্ট কমপ্লিট করে লিখে গেছি। আমি তখনও কিন্তু আর ব্যাক আসি নাই, কারণ তখন আমার কাছে অনেক টাইম ছিল। তো আমি জানতাম যে আমার হাতে মিনিমাম 10 মিনিট তো থাকবেই, 10 মিনিটস ইজ এনাফ টু রিচেক দ্য প্যাসেজ। তো আমি আবার সেকশন 1 এ যে সেকশন 1 এরটা হচ্ছে আমি সুন্দর মতো দেখছি যে আমার এটা হচ্ছে একটা লাইন গ্রাফ দিছিল আমাকে, যে 3টা কান্ট্রির আসলে ট্রান্সপোর্টেশন একটা লাইন গ্রাফ দিছিল। সো লাইন গ্রাফটা আমি দেখে, যেহেতু লাইন গ্রাফ অলওয়েজ ডাইনামিক হয়, আমি ডাইনামিক স্ট্রাকচারটা দেখে সুন্দর মতো পেন অ্যান্ড পেপার আমি লিখে ফেলছি বুলেট পয়েন্টে যে আসলে আমি কোন লাইন গ্রাফ গুলাকে হাইলাইট করব এন্ড কোন গুলাকে হাইলাইট করব না। অফকোর্স পার্ট 1 এ আপনি যখন ডাইনামিক কোন মানে এরকম গ্রাফ পাবেন, বার চার্ট, বাই চার্ট পাবেন, তখন হচ্ছে আপনাকে এটা আসলে খুব ভেরি ইম্পর্টেন্ট টু নোট যে হচ্ছে আপনার নোট করে রাখতে হবে বা লিখে রাখতে হবে যে আপনি কোন পয়েন্টটাকে হাইলাইট করবেন। আর যেহেতু পার্ট 1 এ আসলে আমাদের ওরকম প্যাসেজ 1-2-3 ইন্ট্রোডাকশন কনক্লুশন হয় না, যেহেতু এটা একটা রিপোর্টে আসলে বেসিক্যালি আমরা ফার্স্ট একটা ওভারভিউ লাইন লিখি, যেটা হাইয়েস্ট 1-2 লাইনের মধ্যে হয়। কমপ্লেক্স সেন্টেন্স হলে আপনি 1 লাইনে শেষ করতে পারেন। এরপর আসলে বডি প্যারাগ্রাফে আপনি স্পেসিং দিয়ে প্যারাগ্রাফ ক্রিয়েট করতে পারেন, বাট কোনো কনক্লুশন হয় না। সো আমি যেটা করছি, আমি সেম বুলেট পয়েন্ট আমি লিখে রাখছি যে আচ্ছা এই লাইনের মধ্যে আমার কম্পেয়ার করতে হবে কোনটাতে কি হয়েছে। তো আমি কম্পেয়ার করে সুন্দর মতো ওইটাও লিখে ফেলছি। ওইটা লেখার পর আমি দেখছি ওইটা আমার 200 ওয়ার্ড হয়ে গেছে। ঠিক আছে, এরপর আমি ওটাকে রেখে আমি প্যাসেজ 2 তে আবার ফেরত গেছি, গিয়ে এখন হচ্ছে আমার যে হচ্ছে 600 ওয়ার্ড হয়েছে, আমি এটাকে এখন এডিট করা শুরু করছি। আমি একদম প্রথম থেকে আগে ইন্ট্রো দেখছি যে আমার ইন্ট্রো স্ট্রাকচার ঠিক আছে কিনা, আমার থিসিস স্টেটমেন্ট প্রপার আছে কিনা, দেখে এরপর প্যারাগ্রাফ 1-2 ধরে ধরে আমার যদি মনে হচ্ছে যাচ্ছে এই 2টা লাইনের সেম মিনিংই হয়ে যায় পরপর, আমি 2টা লাইনকে এডিট করে একটা কমপ্লেক্স সেন্টেন্স বানাই দিছি। কোথাও আমার স্পেলিং মিস্টেক হয়েছে, আমি ওটাকে স্পেলিংটা কারেক্ট করে দিছি। আবার সেম আমার হচ্ছে মনে হয়েছে যাচ্ছে এই 2টা আইডিয়া যে পড়বে তার কাছে মনে হবে এই 2টা আইডিয়া সেম, তো আমি ওই 2টা আইডিয়াকে মানে এডিট করে একটা আইডিয়াতে
কমাতে কনভার্ট করে ফেলছি মাঝখানে এন্ড দিয়ে। সো আপনার হাতে যখন এনাফ টাইম থাকবে, আপনি যখন বুঝবেন যে আমার টাইম ম্যানেজমেন্টটা ঠিক আছে, তখন ইউ উইল হ্যাভ এনাফ টাইম টু এডিট দ্য প্যাসেজ। তো আমি প্যাসেজ এডিট করে এরপর আমি সেকশন 1 আবার ফেরত দিই, দেন সেকশন 1টাকে আমি আবার কারেকশন করছি, ঠিক করছি। তো এভাবে আসলে আমি আমার টাইমটাকে মেনটেন করছি। আর যেহেতু আমার টাইপিং স্পিড ভালো ছিল, সেক্ষেত্রে হচ্ছে আমার এটা পজিটিভ। এক্স্যাক্টলি এই বিষয়টাই যে আপনার টাইপিং স্পিডটা অনেক ভালো হতে হবে, যেটা আপনাকে আল্টিমেটলি হেল্প করবে একটা ভালো ব্যান্ড স্কোর অ্যাচিভ করার জন্য। সো আমরা মোটামুটি সব কিছুই কভার করেছি। আপুর পুরো জার্নিটা আমরা শুনলাম। অ্যান্ড আই থিঙ্ক আপনাদের আর কারো কোনো প্রশ্ন করা বাকি নেই, কারণ আপু টুকটাক সব কিছুই আনসার করে দিয়ে দিছে। আপু আরেকটা জিনিস ছোট প্রশ্ন, সেটা হচ্ছে আপনার কাছে কি মনে হয় যে কোন কোন গ্রামাটিক্যাল টপিক নিয়ে স্টুডেন্টদের পড়াশোনা করা উচিত? গ্রামাটিক্যাল টপিক বলতে ভাইয়া রিটেনের জন্য? হ্যাঁ, রিটেন স্পিকিং দুইটার জন্য তো সিমিলার টাইপ অফ গ্রামারই প্রয়োজন পড়ে, এই দুটার জন্য বেসিক্যালি। আচ্ছা, গ্রামার বলতে আমি তো গ্রামারের জন্য আইএলটিএস জন্য আমি যেটা বললাম, আমি মানে বেসিক কোনো কিছু দিয়ে শুরু করি নাই। যেমন অনেকে ধরেন কারো গ্রামার অনেক উইক হইতে পারে, তার অবশ্যই উচিত, আপনি যদি যখন আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, আপনার যদি মনে হয় যে আমার গ্রামারে খুবই বাজে অবস্থা, তাহলে আমি বলবো অবশ্যই আপনার উচিত যে আপনি বেসিক গ্রামার স্ট্রাকচার গুলো আগে শিখে ফেলেন, যদি আপনার মনে হয় যে আপনার সমস্যা। আর যাদের সমস্যা নাই তাদের জন্য ভালো। আর টপিকের কথা যদি বলি, প্লিজ ট্রাই টু ফলো রিসেন্ট টপিক। রিসেন্টলি যেসব জিনিসপাতিগুলো হচ্ছে, সেই জিনিসপাতির টপিক গুলো ফলো করেন। রিসেন্ট টপিক ফলো করার জন্য ফলো ইউর স্মার্টফোনের নিউজ অপশনটাকে প্লিজ কাজে লাগান, ওইটার একটা নোটিফিকেশন অন করে রাখেন, ও প্রতিদিন আপনাকে একটা করে আপডেট দিবে। ফলো বিবিসি। আপনার তারপর হচ্ছে বিভিন্ন ইংলিশ নিউজ পেপার, আপনার দরকার নেই টাকা দিয়ে বাসায় নিউজ পেপার কেনা, এখন সবকিছু অনলাইনে। আপনি ডেইলি স্টারে যান, তারপর ডেইলি বাংলাদেশে যান, বিভিন্ন ইংলিশ নিউজ পেপার আছে যারা বিভিন্ন সাবসেকশন অনুযায়ী টপিক দেয়, ওখান থেকে টপিক চুজ করেন। গ্রামার ইমপ্রুভমেন্টের জন্য আমি বলবো আপনাকে প্রচুর পরিমাণে লিখতে হবে। আপনি না লিখে আপনি বুঝবেন না যে আপনার গ্রামারে আসলে ভুলটা কোথায়। আপনাকে স্ট্রাকচার মেকিং এ ভুল হচ্ছে, সেন্টেন্স মেকিং এ ভুল হচ্ছে, পাস্ট প্যাসিভে ভুল হচ্ছে, নাকি পাস্ট টেন্স ফিউচার টেন্স আপনি কনফিউজড হয়ে যাচ্ছেন, নাকি আপনার আইএনজি যোগ করতে ভুল হচ্ছে। আপনি না লিখে আপনি শুধুমাত্র পড়ে গিয়ে আপনি কখনোই বুঝবেন না যে আসলে আপনার প্রবলেমটা কোথায়। সো প্রবলেম আইডেন্টিফাই করার জন্য আপনার আসলে আগে জিনিসটাকে মানে লিখে আইডেন্টিফাই করতে হবে যে আপনার আসলে ল্যাকিংসটা কোথায়। এক্স্যাক্টলি। সো লাস্টে যখন হচ্ছে আপনার রাইটিংটা 600 ওয়ার্ড লিখে ফেলছিলেন, পরে এটাকে এডিট করে শেষে কত বানাইছিলেন? শেষে মনে হয় ভাইয়া 420-এর মতো ছিল, 420, 420, 450 এরকম। 420। আই থিঙ্ক যদি আরেকটু কমাতে পারতেন, আরেকটু কমের মধ্যে লিখতেন, জি তাহলে ভাইয়া, ব্যান্ড আমার স্কোরটা রাইটিং আমার আরো ভালো আসতো। কারণ আমি টু বি উম, অনেস্ট, যখন আপনি বলছিলেন যে আপনার আগে থেকে লেখার অভ্যাস ছিল, আমি ভাবতেছিলাম যে কি কারণে তাহলে আপনার রাইটিংটাতে একটু তুলনামূলক কম আসলো। পরে এই যে আপনি যখন শেয়ার করলেন যে এত বেশি ওয়ার্ড লিখছেন, আর যখন যখন বললেন যে 400+ লিখছেন, এখন আমি বুঝতে পারছি যে আসলে এত বেশি লেখার কারণে আপনার তখন ব্যান্ড স্কোরটা একটু কমে গেছে। তা না হলে জি আই ভাইয়া, থিঙ্ক কারণ 8 এখানেও চলে আসতো। হ্যাঁ, এটা আসলে আমি পরে রিয়েলাইজ করছি যে আসলে লেখাটা অনেক কম লিখতে হতো। হুম, আরো কিছু কম লেখা লাগতো, তাহলে আপনার এখানেও 8 টা চলে আসতো। যাই হোক, সমস্যা নেই। আর এমনিতে আপনার ডেস্টিনেশন কোনটা? মানে কোন কান্ট্রিতে যেতে চাচ্ছেন? আচ্ছা, আমার যেহেতু আমি আন্ডারগ্রেড করতেছি বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এ, এন্ড থিসিসের কাজ করতেছি বাংলাদেশ নিউরোসায়েন্স ইনস্টিটিউটে বা নিউরো বায়োটেকনোলজির উপরে। সো আমার ফার্স্ট টার্গেট হচ্ছে আমেরিকাতে ডিরেক্ট পিএইচডি এর অ্যাপ্লাই করা। দ্যাটস গ্রেট। অ্যাপ্রুভাল হয়ে গেলে তো ভালোই, ওইটা আমার ফার্স্ট। না হলে হচ্ছে আমার সেকেন্ড টার্গেট থাকবে হচ্ছে আপনার ইউরোপের যে কোনো কান্ট্রি। আর থার্ড হিসেবে কানাডা রাখছি, অ্যাজ আমার বাবা কানাডায় থাকে। দ্যাটস গ্রেট। সো থ্যাংক ইউ সো মাচ আপু, আপনার বিজি স্কেডিউল থেকে আমাদেরকে 1 ঘন্টা সময় দেওয়ার জন্য। অ্যান্ড বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনাকেও। জি। অ্যান্ড আপডেট দিয়েন যে অ্যাকচুয়ালি কোথায় আছে প্রোগ্রেসটা, অ্যান্ড ভিসা হয়ে গেলেও ডেফিনেটলি অবশ্যই ভাই, জানাবেন। ওকে। অবশ্যই ভাই, ওকে। থ্যাংক ইউ সো মাচ আপনাকেও। ইট ওয়াজ রিয়েলি গেটিং টাফ ফর মি যে আমি ইন্ডিভিজুয়ালি এক একজনকে গিয়ে টেক্সট করবো এক একটা জিনিস নিয়ে। সো থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে এত কোয়েশ্চেন করার জন্য, এন্ড থ্যাংক ইউ ভাইয়াকেও আসলে
এই যে একটা প্ল্যাটফর্ম করার জন্য যেখানে অ্যাকচুয়ালি আমরা প্র্যাকটিস করতে পারতেছি। কারণ আমি পার্সোনালি আসলে ক্যামব্রিজের বাদে যে আসলে মিনি আইএলটিএস এর এরকম ওয়েবসাইট গুলো আছে এটা আমি জানতাম না, কারণ আমি তখনও খুবই মানে কনফিউশনে ছিলাম যে কোত্থেকে আসলে আরো প্যাসেজ ইমপ্রুভ করা যায়। আমি ইউটিউব দেখতেছিলাম লিটারালি যে ইউটিউবে বিভিন্ন প্যাসেজ পাওয়া যায়, স্ক্রিনশট নিয়ে নিয়ে পড়তেছিলাম। দ্যাট ওয়াজ গেটিং ভেরি টাফ। তখন আমি আসলে খুবই ডিলিউশনের মধ্যে ছিলাম যে আসলে আমি কি আদৌ কি করতেছি, আমার তো হইতেছে না কিছু। ক্যামব্রিজ আর কত প্র্যাকটিস করবো, একই ক্যামব্রিজকে আমি 3-4 বার করে এক্সাম দিব নাকি। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়াদের, আসলে রিলটা আমার সামনে না আসলে মনে হয় না আমি এই গ্রুপটাও খুঁজে পাইতাম। সো স্পেশাল থ্যাঙ্কস টু ভাইয়া যে আসলে একটা প্ল্যাটফর্ম আমাদেরকে ক্রিয়েট করে দিচ্ছে। যেহেতু ক্রিয়েট করছে আপনারা এটাকে ইউটিলাইজ করেন, 100% কাজে লাগান, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ইনশাল্লাহ এটাই যে পড়তে থাকেন, কোনো কোশ্চেন করবেন না, কিছু না, জাস্ট ভাই বলছে এটা করার জন্য করতে থাকেন, ঠিক আছে? ওই যে আপু যে জিনিসগুলো বলছে আমি কিন্তু এই কথাগুলোই আপনাদেরকে অলওয়েজ বলি যে এটা করেন, লিখেন, বেশি বেশি করে এসে পড়েন, পড়ার উপর কিছু নাই। অলওয়েজ হচ্ছে একটা এনভায়রনমেন্টের ভিতরে রাখেন নিজেকে, একটা ইংলিশের এনভায়রনমেন্টের ভিতরে রাখেন। আপু কিন্তু আলটিমেটলি আপনাদেরকে এই কথাগুলোই বলবো, তাই না? সো ডেফিনেটলি আপু যেরকম বলছে যে এই কাজগুলো করতে বলছে এগুলো করেন, আশা করি একটা ভালো ব্যান্ড স্কোর চলে আসবে আপনারও। থ্যাংক ইউ সো মাচ আপু, অ্যান্ড থ্যাংক ইউ ভাইয়া। বেস্ট অফ লাক। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। জি, আসসালামু আলাইকুম।